হ্যালো এভরিওয়ান, মেডিকোর খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা নতুন সাধারণ জ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সাম্প্রতিক মেগা ক্লাস। মেগা ক্লাস বলার কারণ কি, তোমার যদি লাক ভালো হয় শুধুমাত্র আজকের ক্লাস থেকে তুমি কমপক্ষে 3টা থেকে 4টা অথবা 5টা কোশ্চেনও কমন পেয়ে যেতে পারো। এমনও হতে পারে ইভেন যে হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাসের আমাদের যে আন্তর্জাতিক পার্টটা, শুধুমাত্র এই ক্লাসটা করলেই তোমরা আন্তর্জাতিকের সবগুলো কোশ্চেনই কমন পেয়ে যেতে পারো। তো তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এবং রিকোয়েস্ট বলি বা কমেন্ট বলি, যেটাই বলো, যে শেষ পর্যন্ত তোমরা আজকের ক্লাসটা করবা এবং আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে একটা শব্দ বাদ দিয়ে তুমি পরীক্ষা হলে যাবে না। পুরো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো খুব দ্রুত ক্লাসটা শুরু করা যাক। আমরা তোমাদের বন্ধু বান্ধব যারা এখনও আসেনি, ক্লাসে জয়েন করেনি, তার জন্য একটু অপেক্ষা করব। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কমেন্টগুলো যদি আমি একটু অ্যান্সার করি, সেটা হচ্ছে তোমরা বলেছো হচ্ছে সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা ভালো আছো? তোমাদের ভালো থাকা, তোমাদের সুস্থ থাকাটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। সামনে পরীক্ষা, তো আমাদের যতটা পড়াশোনা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ঘুম এবং সুস্থ থাকা, ঠিক আছে? তো তারপরে বলেছো ভাইয়া একটু লেট হয়ে গেল। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একটু লেট তো আমাদের হয়ই, কিন্তু ক্লাসটা শেষ করে তোমার মনে হবে যে না, এটা ভ্যালু ফর টাইম, ঠিক আছে? ওই যে ভ্যালু ফর মানি যেরকম আছে সেরকম ভ্যালু ফর টাইম। তো লাস্ট টাইমে কি পড়তে হবে ক্লাসের শেষে আমি সেটাও বলে দেবো, যে লাস্ট আওয়ারে একেবারে শেষ সময় কোন অংশটুকু তুমি না পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে না, ঠিক আছে? তারপরে দেখো, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরু করার আগে দেখো, একেবারে স্লাইডের প্রথমেই ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট যে হচ্ছে প্রশ্ন, যেটা ক্লাসের শুরুতেই বলে দেব। এবং এইটার একটা তথ্য হচ্ছে, যদি আজকের পরে কোশ্চেন হয়, যদি অলরেডি কোশ্চেন না হয়ে থাকে, তোমরা আমাদের যে খেলাধুলা পার্টটা, সাধারণ জ্ঞানে আমরা অনেক সময় খেলাধুলা পার্টে স্কিপ করি, যে খেলাধুলার পার্টে কোন প্রশ্নটা আসবে সেটা কিন্তু আজকে বলে দেবো, ঠিক আছে? তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। এবং তোমরা অবশ্যই, আমি যখন তোমাকে কোনো কিছু কমেন্ট করতে বলবো, তার মানে বুঝবা এই জায়গাটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমার যাতে পরবর্তীতে মনে থাকে সেজন্য তোমাকে নতুন করে কমেন্ট করতে বলা। তাহলে চলো লেট না করে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই ক্লাস শুরু করার আগে একেবারে প্রথমে কিছু টপিক আমি তোমাকে বলি। ধরো 3টা টপিকের কথা বলবো, 3টাই পরীক্ষায় আসার মতো। একটা টপিক হচ্ছে, দেখো এই যে তোমরা জানো বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের খেলা হচ্ছে, এই আয়ারল্যান্ডের খেলায় একটা কিন্তু বিশাল ঘটনা কিছুদিন আগে ঘটে গেল, 2 দিন আগে আর কি। ধরো বাংলাদেশের একজন প্লেয়ার প্রথম প্লেয়ার হিসেবে, ফার্স্ট এভার বাংলাদেশি হিসেবে, প্রথম প্লেয়ার হিসেবে 100তম টেস্ট খেলার সৌভাগ্য অর্জন করে। সেই প্লেয়ারের নাম কি? সেই প্লেয়ার প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট খেলার সৌভাগ্য অর্জন করা হচ্ছে বাংলাদেশের প্লেয়ার মুশফিকুর রহিম। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই, যদি না কোশ্চেন এটার আগে করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আসবে। মুশফিকুর রহিম। তারপরে দেখো, এই যে মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে 100তম টেস্ট খেললো, সেই মুশফিকুর রহিম কিন্তু তার 100তম টেস্টে একটা সেঞ্চুরিও করে। তুমি চিন্তা করে দেখো কত বড় ব্যাপার। তাহলে 100তম টেস্টে সেঞ্চুরি করে কি? সেঞ্চুরি মানে তো জানো 100 রান। 100 রান করে কি? অ্যান্সার হচ্ছে সেই মুশফিকুর রহিম। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি পুরো বিশ্বের মধ্যে কততম প্লেয়ার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি করেন? তিনি পুরো বিশ্বের মধ্যে 11তম প্লেয়ার হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি অর্জন করেন। তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট টপিক 1, মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু স্লাইডেও রাখিনি, একেবারে শুরুতে রাখলাম। 100তম টেস্ট কে খেলেন? মুশফিকুর রহিম। তো তিনি হচ্ছে 100তম টেস্টে সেঞ্চুরি করেন। তিনি কততম, পুরো পৃথিবীর কততম হিসেবে 100তম টেস্টে সেঞ্চুরি করেন? অ্যান্সার হচ্ছে 11তম হিসেবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে ক্লাসের শুরুতেই পড়ানোর মতো, সেটা হচ্ছে, তোমরা জানো ইপিআই এর পূর্ণরূপ জানো না? দেখি বলো তো, ইপিআই এর পূর্ণরূপ কি? এভরিওয়ান, ইপিআই অর্থাৎ আমরা যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এক্সপ্যান্ডেড শব্দটা কিন্তু এই একটা শব্দেই ক্যাচাল হয়, ঠিক আছে? এক্সপ্যান্ডেড, ঠিক আছে? এক্সপ্যান্ডেড এই শব্দটা লিখলাম, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আমি পরের শব্দগুলো জাস্ট সংক্ষেপে লিখলাম। অর্থাৎ এটা কি, আমাদের যে শিশুদের, বাচ্চাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয় না, সে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়াটা এটাকে শুরু করেন। এটা শুরু করেন হচ্ছে জিয়াউর রহমান, অর্থাৎ ইপিআই শুরু করেন হচ্ছে 1979 সালে। সালটা 3 স্টার। 1979 সালে কে শুরু করেন? আমাদের প্রাক্তন যে রাষ্ট্রপতি ছিলেন তিনি হচ্ছে মেজর জেনারেল বা মেজর জিয়াউর রহমান। কে শুরু করেন? জিয়াউর রহমান। এবং এটা এখন কেন এত গুরুত্বপূর্ণ?
তুমি জানো এবছর 2025 সালে ইপিআইএ 2025 সালের 12 অক্টোবর 2025 সালের 12 অক্টোবর ইপিআইএ 2025 সালের 12 অক্টোবর ইপিআই একটা নতুন ভ্যাকসিন অ্যাড করা হয়, নতুন ভ্যাকসিন 12 অক্টোবর 2025-এ। ভ্যাকসিনটার নাম কি? এর নাম হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। ভ্যাকসিনটার নাম কি? টাইফয়েড ভ্যাকসিন। খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা একটু অন্য কালি দিয়ে মার্ক করি তোমাদের জন্য যাতে সুবিধা হয়। এটা কি? এটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন। ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কত সালে? 1979 সালে 3 স্টার, এবং এটা 2025 সালের 12 অক্টোবর এখানে নতুন ভ্যাকসিন অ্যাড করা হয়। কি নতুন ভ্যাকসিন অ্যাড করা হয়েছে? টাইফয়েড ভ্যাকসিন। আজকে ক্লাসে তোমাদের বেশি সময় নিব না। তারপর দেখো টাইফয়েড ভ্যাকসিনের পরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনফো, রিসেন্ট ইনফোতে। তো তোমাদের আমি এটা অলরেডি আগের ক্লাসে পড়ানো হয়েছে। তোমরা জানো জামদানি, এই যে জামদানি থেকে জোহরান মামদানি, তাই না? তো মামদানি, জোহরান মামদানি কে ছিলেন? তিনি হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ এর নিউ ইয়র্ক। তোমরা তো জানো ইউএসএ অর্থাৎ আমেরিকার যে নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্ক সিটির প্রথম মেয়র, প্রথম মুসলিম মেয়র, প্রথম সাউথ এশিয়ান অরিজিন মেয়র, বা প্রথম যাই বলো, জোহরান মামদানি। কি নাম? জোহরান মামদানি। আজকের ক্লাসে কোনো আউল ফাউল টপিক নাই, যা পড়াবো, যে শব্দই পড়াবো সেটাই গুরুত্বপূর্ণ। কি নাম? জোহরান মামদানি, ইউএসএ নিউ ইয়র্ক, এই যে NY লিখে রাখলাম, নিউ ইয়র্কের 111তম মেয়র। নিউ ইয়র্কের আমাদের আগের ক্লাসে তার সম্পর্কে অনেক ডিটেলসে পড়ানো হয়েছে। জিস্ট ইনফো হচ্ছে আজকে। ক্লিয়ার? তো এরপর থেকে আমরা এখন যাব যে হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে একটু সামনে যাব, একটু সামনে। তো আজকের ক্লাস তাহলে আমরা এখন শুরু করব। দেখো আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ানোর পরে আজকের ক্লাস হচ্ছে শুরু হলো। তো দেখো, তো যে কোনো ধরনের সাধারণ জ্ঞান ক্লাসে, যে কোনো পরীক্ষা সাধারণ জ্ঞান ক্লাসে বর্তমানে একটা ইস্যু সবসময় গুরুত্বপূর্ণ বিগত কয়েক বছর থেকে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। তো রোহিঙ্গা ইস্যু থেকে তোমরা আসলে কি পড়বা? দেখো এখানে অনেক কিছু লেখা আছে, নট রিকর্ড। পরীক্ষার আগে এগুলো কোনো কিছু লাগবে না। প্রথম যে এই যে দেখো যে হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন, জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন, এটা হয় কবে? এটা হয় হচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন যেটাকে বলি, সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2025। আমরা একসঙ্গে বলি তো, আবার বলো, 30 সেপ্টেম্বর 2025। আবার বলি 30 সেপ্টেম্বর 2025। এবং সামনেরটা যেটা এখনো অনুষ্ঠিত হয়নি, সেটা হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুতে সামনের আন্তর্জাতিক সম্মেলনটা হবে কবে? ডিসেম্বর 2025, 6 ডিসেম্বর 2025। এই যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতিসংঘের কাছে আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এটা সমাধান করার জন্য তিনি কত দফা প্রস্তাব দেন? তিনি টোটাল প্রস্তাব দেন হচ্ছে এই যে 7 দফা প্রস্তাব দেন। এই কয়টাই এখান থেকে দেখো 7 দফা। তাহলে আমরা দেখো, আমরা একটু তিনি কত দফা প্রস্তাব দেন? তিনি হচ্ছে 7 দফা প্রস্তাব দেন। কত দফা? তিনি প্রস্তাব দেন হচ্ছে 7 দফা। তাহলে দেখো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস 7 দফা, উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে 30 সেপ্টেম্বর, এবং রোহিঙ্গা ইস্যুতে আরেকটা সম্মেলন হবে কবে? এটা হচ্ছে ডিসেম্বর মাসে। তো দেখো এরপরে যা লেখা আছে, ছবিগুলো খুবই সিলেক্টিভ ছবি। তোমাদের যখন পিপিটি ফাইলটা বা পিডিএফটা দেওয়া হবে ক্লাসে, তোমরা ছবিগুলার ক্যাপশনগুলা খুবই ভালোভাবে পড়বা। তো তারপর দেখো আজকের ক্লাসটা আমি একটু তাড়াতাড়ি করব। দেখো এরপরে দেখো যে হচ্ছে এই যে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, এরপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিবের কি সফর? জাতিসংঘের মহাসচিবের হচ্ছে বাংলাদেশ সফর। তো জাতিসংঘের মহাসচিবের এই স্লাইডটা থেকে তুমি কি পড়বা দেখি, তোমরা রিক্যাপ করো দেখি। আমি আজকের ক্লাসে আশা করবো তোমরা এগুলো পারো। বলো, জাতিসংঘের মহাসচিবের নাম কি? জাতিসংঘের মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব তিনি কততম মহাসচিব? তিনি হচ্ছে 9ম মহাসচিব। তিনি বাংলাদেশে ভ্রমণে আসেন কবে? তিনি বাংলাদেশে ভ্রমণে আসেন হচ্ছে মার্চ 2025। বাকি যেগুলো আছে সেগুলো দরকার নেই। তিনি শুধু এই যে বাকিটা একবার, বাকি জায়গাটুকু তুমি জাস্ট একবার রিডিং করবা। বাকি জায়গাটুকু তুমি কি করবা? বাকি জায়গাটুকু তুমি শুধু রিডিং করবা। আজকের ক্লাস থেকে মিনিমাম 5টা এমসিকিউ পরীক্ষায় কমন পাবা, মিনিমাম। তুমি দেখে রাখো। তো দেখো জাতিসংঘের মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব কততম? তিনি হচ্ছে বর্তমান মহাসচিব 9ম, এবং তিনি বাংলাদেশ সফর করেন হচ্ছে মার্চ মাসে, মার্চের 13 থেকে দেখো এই যে 13 থেকে 16 মার্চ 2025।
ঠিক আছে, 2000 মার্চ হচ্ছে 2025। তারপরে দেখো এই যে জাতিসংঘের মহাসচিবকে আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন একটা টপিক থেকে হবেই। সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে একটা কোশ্চেন একটা টপিক থেকে হবে, সেটা হচ্ছে এই যে জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাইয়ের ঘোষণাপত্র, এটার সঙ্গে কনফিউশন লাগে, জুলাই সনদ কি? তো দেখো, ঘোষণাপত্র হচ্ছে হিস্ট্রিক্যাল জিনিস, অর্থাৎ ইতিহাস নিয়ে কথা বলে। আর হচ্ছে জুলাই সনদ হচ্ছে তোমার জুলাই সনদ। সনদ মানে তোমার লিগাল ফ্রেমওয়ার্ক, তোমার ভবিষ্যতে কিভাবে কি হবে, সংবিধান সংশোধন হবে কিনা, সংবিধানের কোন ধারাগুলো সংশোধিত হবে, সংবিধান বা দেশ কিভাবে রান হবে, এটা হচ্ছে জুলাই সনদ। তো দেখো, জুলাই প্রোক্লেমেশন নিয়ে যখন আমরা কথা বলবো, যে জুলাইয়ের ঘোষণাপত্র, তো জুলাইয়ের ঘোষণাপত্র এটা পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? জুলাই ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। খুবই গুরুত্বপূর্ণ। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? এটা হচ্ছে 5 অগাস্ট 2025। তোমরা সবাই একটু কমেন্ট করো তো, সবাই, এভরি স্টুডেন্ট অফ মাই ক্লাস, তোমরা সবাই কমেন্ট করো জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় হচ্ছে এই যে 5 আগস্ট 2025, নট 24, 5 আগস্ট 2025। তো জুলাই দেখো কোথায় ঘোষণাপত্র পাঠ করা হয়, এটা হচ্ছে মানিক মিয়া এভিনিউ। আমাদের যে সংসদ ভবন আছে না, সংসদ ভবনের সামনে একটা বিশাল রোড মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউ এটা পাঠ করেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের কি ঘোষণা করা হয়? জাতীয় বীর, 3 স্টার। জুলাই ঘোষণাপত্রের সকল শহীদকে বলা হয় কি? জাতীয় বীর। তারপর দেখো, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে ডিফারেন্স আমি তোমাকে এটা বলে দিলাম। জুলাই সনদ তোমাকে তো বলবে না পরীক্ষায় যে হচ্ছে জুলাই সনদ কি ব্যাখ্যা করো, জুলাই ঘোষণা কি ব্যাখ্যা করো। শুধুমাত্র তোমাকে যেটা বলবে সেটা জিনিসটা তুমি বোঝো কিনা, তোমার পড়তে সুবিধা হবে, প্রশ্ন অ্যান্সার করতে তোমার সুবিধা হবে। তারপরে দেখো যে হচ্ছে আমরা তো পড়লাম। তো এবার দেখো জুলাই ঘোষণাপত্র পাঠ করানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কবে? 5 অগস্ট 2025, 5 অগস্ট 2025। তো তারপরে দেখো এবার যেটা আমরা বলবো সে হচ্ছে জুলাই সনদ। এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জুলাই সনদ। তো এখানে যে কয়টা লাইন আছে, সবগুলো লাইন তোমাদের দেখা যাচ্ছে না, প্রত্যেকটা লাইন তোমাদের লাগবে। জুলাই সনদ বাস্তবায়ন করেন কে? এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে কে? জাতীয় ঐক্যমত্য কমিশন। যেটা সভাপতি কে? যেটা সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে জুলাই সনদ লিখিত হয় কবে? লিখিত হয় হচ্ছে 28 অফ জুলাই। জুলাই সনদ অবশ্যই জুলাই মাসে লেখা হবে। কত জুলাই? 28 জুলাই। জুলাই সনদ কোন মাসে? জুলাই মাসে। কত জুলাই? 28 জুলাই। জুলাই সনদ জুলাই মাসে 28 জুলাই। স্বাক্ষরিত হয় কবে? 17 অক্টোবর 2025। আমার প্রত্যেকটি স্টুডেন্ট লিখো, সবাই লিখো, কত অক্টোবর? 17 অক্টোবর। এবং রাজনৈতিক করে কত হচ্ছে? এই রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করে এই জুলাই সনদে, সেটা হচ্ছে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। তাহলে একটু আমরা ঠান্ডা হই, আমরা একটু দেখি যে জুলাই সনদকে জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত কমিশন। তো জুলাই সনদের ঐকমত কমিশনের সভাপতি আমরা জানি যে হচ্ছে আমাদের যে চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ লিখিত হয় জুলাই মাসে। কত জুলাই? 28 জুলাই। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে? 17 অক্টোবর। সবাই কমেন্ট করে, এই যে দেখো বিশাল বড় 17 অক্টোবর। এবং কতগুলো রাজনৈতিক দল? সেটা হচ্ছে টোটাল কতগুলো রাজনৈতিক দল? টোটাল 25টা রাজনৈতিক দল। এবং সনদের ভাগ কতগুলো? প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। এগুলো জাস্ট রিডিং। এই জায়গাটা, এই অংশটুকু জাস্ট রিডিং। কোনো আউল ফাউল জিনিস আজকে ক্লাসে বলবো না, একেবারে জিস্ট যেটা তোমাকে জানতেই হবে। বাকি অংশটা রিডিং করো, ঠিক আছে? তাহলে দেখো, এই যে দেখো যে হচ্ছে আমরা জুলাই সনদ পড়লাম। সবাই এটা একটা রিডিং করে নাও তো, সবাই একবার রিডিং পড়ো। জুলাই সনদটা সবাই একবার রিডিং পড়ো। আমি তোমাদের জায়গা ছেড়ে দিচ্ছি। জুলাই সনদটা সবাই একবার রিডিং পড়ো। রিডিং পড়া শেষ। এবং এই জায়গাটা দেখো, জুলাই ঘোষণাপত্রটা, সেটা একবার রিডিং পড়ো। জুলাই সনদটা একবার রিডিং করো, জুলাই ঘোষণাপত্রটা একবার রিডিং করো। তো দেখো এবারের পরে জুলাই সনদ, জুলাই ঘোষণার পরে জুলাই গণহত্যা। আজকের ক্লাসটা আমরা একটু তাড়াতাড়ি নিচ্ছি, কারণ হচ্ছে তুমি এই পিডিএফটা দেওয়া হবে, এই পিডিএফটা দিয়ে তুমি যত দ্রুত সম্ভব আজকের ক্লাসে প্রত্যেকটা শব্দ পড়ে ফেলবা। তো দেখো, জুলাই গণহত্যা, এই যে কিছুদিন আগে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, তুমি মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিতর্কিত প্রশ্ন খুব কম হয়। কিন্তু খুব কম হয়। সো বিতর্কিত নিয়ে টেনশন করার, অনেক চিন্তা করার কোনো দরকার নেই। শুধুমাত্র মনে রাখবা এই জায়গাটা থেকে আমরা কি পড়বো? এই জায়গাটা থেকে পড়বো আমরা এই যে জুলাইয়ের যে হচ্ছে
ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়। প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে? এটা হচ্ছে 14 অক্টোবর। এবং দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে? দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা হচ্ছে এই যে 8 মে 2025। একটা ট্রাইব্যুনাল কবে গঠন করা হয়, দ্বিতীয় ট্রাইব্যুনাল কবে গঠন করা হয়। তারিখগুলো তোমাকে কিন্তু আমি হাজার হাজার তারিখ বলবো না ক্লাসে, যেগুলো তারিখ মার্ক করব সেগুলো চেষ্টা করবা মিনিমাম মাসটা পড়ে রাখার জন্য। তো তারপরে দেখো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে? সেটা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম। মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থাৎ সরকার পক্ষের যে আইনজীবী বা প্রসিকিউটর সেটা হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম। কি নাম? মোহাম্মদ তাজুল ইসলাম। মোহাম্মদ তাজুল ইসলাম, ঠিক আছে, মোহাম্মদ তাজুল ইসলাম। এরপরে দেখো যে হচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বা হচ্ছে ষোড়শ সংশোধনী। তো এখান থেকে তোমাকে অনেক জায়গায় অনেক কিছু পড়তে বলবে। পরীক্ষার আগে কি বলবে? পরীক্ষার আগে বলবে কেয়ারটেকার গভর্নমেন্ট কত, কেয়ারটেকার অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে তোমাকে কি বলা হয়েছে জানো? পঞ্চদশ সংশোধনী হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, আওয়ামী লীগ এটাকে ভ্যানিশ করে দিয়েছিল এবং আবার এটা নতুন করে এখন আবার তত্ত্বাবধায়ক সরকার এটা পুনর্বহাল করা হয়। 15তম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার। বেশি ডিপে প্রশ্ন যাবে না এখান থেকে। আর ষোড়শ সংশোধনী কি? তো দেখো আওয়ামী লীগ যে হচ্ছে একটা কাজ করেছিল সেটা হচ্ছে ধরো কোনো বিচারক যদি তাদের বিরুদ্ধে রায় দিতে না পারে, এই জন্য বিচারকদের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য ধারণা করা হয় এটা। তো তারা বলেছিল যে হচ্ছে সংবিধানের অনুসারে যে আমাদের যে হচ্ছে পার্লামেন্ট আছে অর্থাৎ এমপিরা যেখানে থাকে সেখানে এমপিরা ভোট দিয়ে বিচারককে চাকরিচ্যুত করতে পারবে। বিচারককে কি করতে পারবে? চাকরি থেকে ভ্যানিশ করে দিতে পারবে। তো তাহলে দেখো বিচারক এটাতে ভয় পাবে না, বিচারক কি সরকারের বিপক্ষে রায় দেওয়ার চেষ্টা করবে, তখন জায়গাটা কনসাইজ হয়ে গেল না। তার একটা বিচারকদের একটা মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাটা, সেই জায়গা কিন্তু সংকুচিত হয়ে গেল। এটাই হচ্ছে ষোড়শ সংশোধনী, যেটা আবার বাতিল করা হয়। অর্থাৎ বিচারকদের যে পার্লামেন্ট বা এমপিরা ভোট দিয়ে বিচারকদের চাকরিচ্যুত করতে পারবে, এটা কততম সংশোধনী? ষোড়শ সংশোধনী, এটাও বাতিল করা হয়। 15 সংশোধনী কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার। ষোড়শ সংশোধনী হচ্ছে বিচারপতিদের অপসারণ। ক্লিয়ার? 15, 16, বাকিটা হচ্ছে জাস্ট রিডিং। তো এই যে বাকিটা কি করবো? বাকিটা হচ্ছে আমরা জাস্ট রিডিং পড়বো, বাকিটা হচ্ছে জাস্ট রিডিং পড়বো। তো তারপরে দেখো যে বাংলাদেশের নতুন টাকার নোট, বাংলাদেশের নতুন টাকা, জাস্ট শোনো কোন জায়গাগুলো, জাস্ট শোনো, ঠিক আছে? আজকের ক্লাসে অনেক বেশি কিছু পড়াবো না, জাস্ট একবার করে শোনো। বাংলাদেশের যে হচ্ছে নতুন টাকার নোট, বাংলাদেশের নতুন টাকার নোট দেখো অনেক কিছু লাগবে, অনেক কিছু পড়তে বলবে অনেকে, দরকার নাই। কি পড়বা? 3টা টাকা আছে যেখানে জুলাই গ্রাফিতি আছে, 3টা টাকা দেখো, 5 টাকা, 10 টাকা, 200 টাকা। 5 টাকা, 10 টাকা, 200 টাকা। এখানে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের যে হচ্ছে ছাত্রদের রাখা গ্রাফিতি আছে, কয় টাকা? 5 টাকা, 10 টাকা, 200 টাকা। সবাই একসঙ্গে বলি তো, 5, 10, 200। কত? 5, 10, 200। আমরা আবার বলি 5, 10, 200। আমরা আবার বলি 5, 10, 200। তাহলে জুলাই গ্রাফিতি আছে কত? 5, 10, 200। তো দেখো এই যে হচ্ছে বাকিগুলো সরকারি নোট, এটা আমরা ক্লাসে আগেই বলেছি, অনেকবার বলেছি, হাজারবার বলেছি। সরকারি নোট কি? যে 1, 2, 5 টাকা, যেখানে হচ্ছে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশের ব্যাংক নোট হচ্ছে 60টি, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষর থাকে। আর কোন টাকাগুলোতে জুলাইয়ের গ্রাফিতি আছে? 5, 10 আর হচ্ছে 200। আর বাকি যে টাকাগুলো কোন নোটের সামনে পিছনে কি আছে, এখান থেকে ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ অনেক বেশি, মেডিকেলের জন্য যারা পড়তে চাও, যাদের পড়া আগে থেকে পড়া আছে, তারা একবার দেখে নিতে পারো। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, ওকে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তো দেখো বাংলাদেশের নতুন টাকার নোটগুলো জাস্ট আমি তোমাদের ছবি দিয়েছি যাতে তোমাদের একটু তোমরা এই সম্পর্কে ধারণা পেতে পারো। তো দেখো নতুন টাকার নোট। তো অর্থনৈতিক সমীক্ষা 2024, তো অর্থনৈতিক সমীক্ষা 2024 এই জায়গাটা থেকে আমরা কি পড়বো, তার আগে তোমাদের আমি একটু দেখি যে তোমাদের হচ্ছে কমেন্টগুলো আমরা একবার চেক করে আসি যে তোমাদের কারো কোনো প্রশ্ন এখানে আসে কিনা, ঠিক আছে? ঠিক আছে, তো দেখো আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি রিসেন্ট ইনফো আজকের ক্লাসের বাইরে, আজকের ক্লাস এবং মেডিকেল ক্লাসের বাইরে তোমাদের আর নতুন কোনো কিছু পড়তে নাই। রিসেন্ট ইনফো যত জায়গা ঘটতেছে সব কিছুর জিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এই ক্লাসের বাইরে দরকার নাই, ঠিক আছে? এই ক্লাস এবং মেডিকেল শিট মোর দ্যান এনাফ। তো দেখো অর্থনৈতিক সমীক্ষা 2024, অর্থনৈতিক সমীক্ষা 2024 এই জায়গাটা থেকে আমরা কি পড়বো? অর্থনৈতিক সমীক্ষা 2024 থেকে তো তোমাকে ধরো প্রশ্ন বিভিন্নভাবে, এখানে এই পেজটা থেকে প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরায় মডিফাই করে প্রশ্ন দেয়। যেমন ধরো যে বাংলাদেশের যে টোটাল
সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি হচ্ছে কৃষিতে 45%। বাংলাদেশের যে টোটাল শ্রমশক্তি সবচেয়ে বেশি কোথায়? কৃষিতে কত পার্সেন্ট? 45%। শিল্পে কত পার্সেন্ট? শিল্পে হচ্ছে 17%। শিল্পে কত পার্সেন্ট? শিল্পে হচ্ছে 17%। এবং সেবাতে কত পার্সেন্ট? সেবাতে হচ্ছে 38%। সবাই আমরা একসঙ্গে বলি আজকের ক্লাসে আরেকটা কাজ করবা, সবাই আজকের ক্লাসের যে ফাইলটা সেটা পিডিএফ আকারে প্রিন্ট করে নিবা। কি করে নিবা? সবাই প্রিন্ট করে নেবা, মিনিমাম প্রিন্ট করে নেবা, যাতে আজকের ফাইলটা তোমার কাছে অবশ্যই থাকে। কিছু না পড়তে পারলেও আজকের ক্লাসের যে পিপিটি ফাইলটা, যে স্লাইডে যেগুলো ক্লাসের কথা বলা আছে সেগুলো অবশ্যই পড়ে যাবা। তো দেখো কৃষি হচ্ছে 45%, শিল্প হচ্ছে 17%, আর সেবা কত? সেবা হচ্ছে 38%। সেবা হচ্ছে 38%। বাংলাদেশের দরিদ্রতার হার কত? এটা আসতেই পারে। বাংলাদেশের দারিদ্রতার হার হচ্ছে এই যে 18.7%, আর হতদরিদ্র হচ্ছে 5.6%। হতদরিদ্র কত? 5.6%। বাংলাদেশে এই যে জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে 1.33। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33। বাকিগুলো জাস্ট রিডিং, বাকিগুলো জাস্ট একবার রিডিং করবা। তাহলে এই যে অর্থনৈতিক সমীক্ষা, জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.33%। তারপর দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। চরম দারিদ্র হচ্ছে 5.6%। তো দেখি তোমরা আমাকে বলো তো, বাংলাদেশে সেবা খাতে কত পার্সেন্ট লোক কাজ করে? বাংলাদেশে যে তিনটা মেজর সার্ভিস, একটা হচ্ছে কৃষি, শিল্প, সেবা। সেবা খাতে বাংলাদেশে কত পার্সেন্ট লোক কাজ করে? অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে 38, 17, 45। 38, 17, 45 কত পার্সেন্ট? 38, 17, 45। তারপরে দেখো যে হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট। ইনভেস্টমেন্ট মানে কি? বিনিয়োগ জিনিসটা কি? তোমরা জানো যে ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ জিনিসটা কি? তো বিনিয়োগ জিনিসটা কি? ধরো দেশের অবকাঠামো উন্নয়নে যখন অন্য দেশে, বাইরের দেশ এসে বাংলাদেশে বিনিয়োগ করে, তখন একটা দেশের ইকোনমির অবস্থা ভালো হয়, কলকারখানাগুলো ডেভেলপ হয়। তো এত কিছু আমরা বোঝাবুঝির জায়গা, তো পরীক্ষায় এখন পরীক্ষার কয়েকদিন আগে তোমাদের প্রস্তুত ছাড়া আমরা বোঝাবুঝির টপিকগুলো একটু স্কিপ করবো, যেগুলো আসে শুধু সেই শব্দগুলোই বলবো। তো বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট সামিট অর্থাৎ বিনিয়োগ সামিট 2025, যেটা বাংলাদেশ সরকার আয়োজন করে, সেই ইনভেস্টমেন্ট সামিটে কতগুলো দেশ অংশ নেয়? দেখো যে ইনভেস্টমেন্ট সামিটে কতগুলো দেশ অংশ নেয়? অ্যান্সার হচ্ছে 50টা। ইনভেস্টমেন্ট সামিটে কতগুলো? 50টা দেশের অংশগ্রহণ নেয়। কয়টা? 50টা। আমরা আবার বলি, ইনভেস্টমেন্ট সামিট কতগুলো দেশ? 50টা। ইনভেস্টমেন্ট সামিট কতগুলো দেশ? 50টা। ইনভেস্টমেন্ট সামিট 50টা দেশের অংশগ্রহণে ইনভেস্টমেন্ট সামিটটা আয়োজন করে কারা বলতে পারবা? একটা হচ্ছে বিডা, পূর্ণরূপ লাগবে, আর একটা হচ্ছে বেজা। বিজা কি? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিজা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, যেটার সিইও হচ্ছে আশিক চৌধুরী। আবার এই যে চৌধুরী আশিক চৌধুরী, ঠিক আছে, আশিক চৌধুরী। এবং বেজা কি? বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, এটা হচ্ছে বেজা। বিডা, বেজা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ডেভেলপমেন্ট অথরিটি, আর হচ্ছে বেজা, যেগুলোর সিইওকে নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তো ইনভেস্টমেন্ট সামিট নিয়ে কথা বলছিলাম। সেই ইনভেস্টমেন্ট সামিট অর্থাৎ বিনিয়োগ যে সামিটটা, সেটা উদ্বোধন করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা কিন্তু কেউ ক্লাসের শেষ পর্যন্ত ক্লাস করবা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তোমার মনে হতে পারে সময় নষ্ট, কিন্তু বিলিভ মি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস ইন ইউর লাইফ টাইম। তোমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিকে ক্লাস এটা। তো দেখো বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে এই বিনিয়োগ সামিটটা তিনি উদ্বোধন করেন। এবং এই যে বিনিয়োগ সামিট, এই বিনিয়োগ সামিটে কিন্তু একজন মানুষকে কিয়াক সাং, তোমরা জানো কিয়াক সাং দক্ষিণ কোরিয়ার একজন মানুষ, তাকে অনারারি সিটিজেনশিপ, নাগরিকত্ব দেওয়া হয়। কেন? তিনি বাংলাদেশে এত বেশি বিনিয়োগ করেছেন, বাংলাদেশের অর্থনীতির ডেভেলপমেন্টে তার রোল এত বেশি ছিল, সেজন্য এই যে দেখো তাকে কিয়াক সাং, ঠিক আছে, কিয়াক সাং তাকে হচ্ছে অনারারি সিটিজেনশিপ, বাংলাদেশের অনারারি নাগরিকত্ব দেওয়া হয়। তাকে কি করা হয়? তাকে বাংলাদেশের অনারারি নাগরিকত্ব দেওয়া হয়। কত ইম্পর্টেন্ট জানো? তো তারপরে দেখো এখানে আরেকটা জিনিস দেখো, যে হচ্ছে এলডিসি বলতে কি বোঝায়? লিস্ট ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ বাংলাদেশ ছিল হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলা, তাদেরকে বলা হয় লিস্ট ডেভেলপ কান্ট্রি, সবচেয়ে স্বল্পোন্নত দেশ, লিস্ট ডেভেলপ। তো এই যে বাংলাদেশ তো তোমরা জানো যে আস্তে আস্তে উন্নতি করছে। এই যে উন্নতি করার কারণে লিস্ট ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রি, আমরা জানি না, উন্নয়নশীল দেশ হওয়ার সক্ষমতা অর্জন করে 2018 সালে। তাহলে খুব ভালো করে শোনো, খুবই ভালো করে মনোযোগ দাও, যে সবচেয়ে গরিব দেশগুলোকে বলা হয় এলডিসি
লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, টোটাল দেশগুলো কতগুলো আছে, টোটাল দেশ হচ্ছে 44টা। এই যে লিস্ট ডেভেলপ কান্ট্রি, সেখান থেকে বাংলাদেশ উন্নয়নের সক্ষমতা অর্জন করে 2018 সালে, যে সেখান থেকে লিস্ট ডেভেলপ থেকে উন্নয়নশীল দেশে যাবে, ডেভেলপিং কান্ট্রিতে যাবে। এবং এই যে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে এলডিসি গ্র্যাজুয়েশন হবে কত, 2026 সালের নভেম্বরে। কবে, মানে পার্মানেন্টলি বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে কবে, 2026 সালের নভেম্বর মাসে। দেখো এই কথা এখানে বলা আছে যে কত, 2026 সালের 24শে নভেম্বর, 2026 সালের কবে, 24শে নভেম্বর। আর প্রাথমিক যোগ্যতা অর্জন করে কত সালে, প্রাথমিক যোগ্যতা অর্জন করা হচ্ছে 15 মার্চ 2018, 15 মার্চ 2018। তাহলে আমাদের যে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয় তার নামটা কি, তার নামটা হচ্ছে এই যে দেখো কিহাক সাং। কিহাক সাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করেন, যেটা সিইও হচ্ছে আশিক মোহাম্মদ চৌধুরী বা আশিক চৌধুরী। কয়টা দেশ, 50টা দেশ। কয়টা দেশ, 50টা দেশ। ভেরি গুড, কয়টা দেশ, অ্যান্সার হচ্ছে 50টা দেশ। তো তারপরে দেখো কোনো আজে বাজে কথা নেই আজকে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা যেগুলাই ছবি, সেগুলাতে যে ক্যাপশন মনে রাখবা, ছবিগুলো খুবই ওয়েল চুজেন ফর ইউ, মোস্ট ইম্পর্টেন্ট, যাতে তোমার মনে থাকে অবশ্যই। তো দেখো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, তো এটা আমরা তো আসলে কথা বলতে চাইলে অনেক কিছু বলা যায়। ধরো এটা নিয়ে কি বলা যায়, যে বাংলাদেশে এই যে ইন্টারনেট, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা কেন দরকার। তো জুলাই আন্দোলনের সময় যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেন, তখন কিন্তু মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশনটা একবার বন্ধ হয়ে যায়। তো তখন মানুষ প্রথম চিন্তা করে, বাংলাদেশের জনগণ, যে না একটা অল্টারনেটিভ লাগবে, যেটা সরকার চাইলেই বেআইনিভাবে বন্ধ করতে পারবে না। সেজন্য স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট সেবা, সেটাই হচ্ছে স্টারলিংক। অর্থাৎ স্টারলিংক জিনিসটা কি, আমাদের তোমরা জানো না ইলন মাস্কের স্পেস এক্স, অত কিছু মনে রাখার দরকার নেই, যারা জানো না তাদেরকে বলি আমি। ধরো স্যাটেলাইট ভিত্তিক স্পেস যে সেবা, সেটা মানে হচ্ছে তোমার ইন্টারনেট সেবা, সেটা হচ্ছে স্পেসে কিছু স্যাটেলাইট পাঠাবে একটা কোম্পানি। তো আমরা যে ইন্টারনেটগুলো পাচ্ছি এখন ওয়্যারের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে, যে কোনো মাধ্যমে, সেটা স্যাটেলাইট থেকে প্রোভাইড করা হবে। ইন্টারনেট সার্ভিসটা দেওয়া হবে আকাশের উপরে স্যাটেলাইট থেকে। তো যে কেউ চাইলে এই স্যাটেলাইটটা তো বন্ধ করতে পারবে না। এটাই যে হচ্ছে আমাদের ইলন মাস্কের যে প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে স্টারলিংক, যেটা বাংলাদেশে কার্যক্রম শুরু করে 20 মে 2025 এবং আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে 18 জুলাই। মানে অফিসিয়ালি অর্ডার গ্রহণ করে হচ্ছে 20 মে 2025। কত মে বলো তো, সবাই কমেন্ট করো, এভরি স্টুডেন্ট অফ মাই ক্লাস, প্রত্যেকে কমেন্ট করো, সবাই লিখো কত মে, 20 মে স্টারলিংক কাজ করা শুরু করো কবে, 20 মে 2025। সবাই কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্ট দেখবো, ঠিক আছে। 20 মে 2025 কবে, 20 মে 2025। তো দেখো এই যে স্টারলিংক 20 মে 2025-এ তারা কাজ করা শুরু করে। তো এটা কার প্রতিষ্ঠান, ইলন মাস্কের। তো এটা কার প্রতিষ্ঠান, এটা হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। তো ইলন মাস্কের বাকি প্রতিষ্ঠানগুলো আমরা একবার দেখি। তো এটা হচ্ছে স্পেস এক্স। ইলন মাস্কের বাকি প্রতিষ্ঠানগুলো কি, একটা হচ্ছে স্পেস এক্স, আমরা জানি, তোমরা জাস্ট একবার রিডিং করবে স্পেস এক্স কি, ওই যে নাসার অল্টারনেটিভ মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক যারা বেসরকারি। স্পেস এক্সের স্টারশিপ কি, তাদের রকেটের নাম। তারপর টেসলা কি, টেসলা হচ্ছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি। আবার টেসলা বলে তুমি আবেগের বসে অ্যান্সার করে দিয়ে আসেও না, যে আমাদের ঢাকার রাস্তায় যে রিক্সাগুলো চলে, ঠিক আছে, আমরা ওদের আদর করে ডাকি টেসলা। ওদের ওই যে অটোমেটিক যে হচ্ছে ইঞ্জিন চালিত যে রিক্সাগুলো, ঠিক আছে, না আছে ব্রেক, না আছে কোনো কিছু, যাও যে কোনো এক জায়গায় লাগাই দাও। তো দেখো এই যে টেসলা, এটা হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি। সাইবার ট্রাক কি, ওটা হচ্ছে ইলেকট্রিক ট্রাক। স্টারলিংক তো আমরা পড়লাম। আর নিউরালিংক মনে রাখো, নামেই তো বুঝতে পারো, হচ্ছে নিউরন, মানে ব্রেইনকে রিপ্লেস করার জন্য, ব্রেইনের ফাংশন মডিফাই করার জন্য, কিংবা যাদের স্ট্রোক বা বিভিন্ন কারণে ব্রেন নষ্ট, ব্রেনের একটা পার্ট নষ্ট, তারা যাতে ফাংশন করতে পারে, সেগুলো নিয়ে কাজ করছে হচ্ছে নিউরালিংক। এটাও হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। স্পেস এক্স, আরেকটা আছে শুধু হচ্ছে এক্স, আগের যে টুইটারের বর্তমান নাম কি, এক্স, এটাও কিন্তু ইলন মাস্কের প্রতিষ্ঠান। এটাও কিন্তু কি, এটা হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। তাহলে এই স্লাইডটা একবার রিডিং করো তো তোমরা সবাই এই স্লাইডটা একবার রিডিং পড়ো, এবং আমরা এখন পর্যন্ত যেটুকু পড়লাম সেটুকু সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে একবার করো, ঠিক আছে। আমি তোমাদের জন্য হচ্ছে, তোমরা এই স্লাইডটা তোমাদের রিডিং পড়ো, এবং এর সঙ্গে আমাদের এখন পর্যন্ত
যেটুকু আমরা পড়লাম তোমাদের কারো যে কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নটা তো একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও। দেখো এটা হচ্ছে, তাহলে আমরা পুরোটা একবার রিক্যাপ করে আসি, খুবই শর্ট রিক্যাপ, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা এটা জানি। স্পেসএক্স স্টারলিংক 20 মে। তারপরে দেখো হচ্ছে ইনভেস্টমেন্ট সামিট, এটা হচ্ছে 50টা দেশের অংশগ্রহণে আশিক চৌধুরী কিহাক সাং অনারারি নাগরিকত্ব পায়। তারপর দেখো এই অর্থনৈতিক সমীক্ষা পড়ে ফেলবা। তারপর গণ অভ্যুত্থানে গ্রাফিতিওয়ালা নোট কয়টা? 5, 10, 200। কত? 5, 10, 200, 5, 10, 200। তারপর সংশোধনী পঞ্চদশ ষোড়শ সংশোধনী, এগুলো নিয়ে আমরা পড়লাম। তারপর জুলাই গণ অভ্যুত্থানের যে ট্রাইব্যুনালগুলো 14 অক্টোবর, একটা হচ্ছে 8 মে 2025। প্রসিকিউটরের নাম কি? তাজুল ইসলাম। ঠিক আছে, প্রসিকিউটরের নাম কি? প্রসিকিউটরের নাম হচ্ছে তাজুল ইসলাম। তো দেখো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আসুক না, তাহলে হচ্ছে তো তোমাদের প্রশ্নগুলো আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা হচ্ছে অলরেডি ক্লাস করো তারা একবার রিডিং করো। একজন প্রশ্ন করেছে হচ্ছে ভাইয়া ডেভেলপিং কান্ট্রি কয়টা? উন্নয়নশীল দেশ কতগুলো? নট রিকর্ড, তোমার লাগবে না। তারপরে একজন প্রশ্ন করেছে হচ্ছে ভাইয়া আমাদের শীট দেওয়া হবে কেন? হ্যাঁ, অবশ্যই শীট দেওয়া হবে তোমাদের মডেল টেস্টের মাঝখানে শীট দেওয়া হবে। মডেল টেস্টের আগে নতুন করে তোমার বার্ডেন বাড়ানোর না জন্য, সেজন্য শীট দেওয়া হয়নি। শীট তোমাদের মডেল টেস্টের সময় দেওয়া হবে। একজন প্রশ্ন করেছে ভাইয়া জুলাই 16 24টা দল স্বাক্ষর করেছে কিনা? 25টা। ঠিক আছে, 25টা। কোনো ধরনের কোনো কারেকশন থাকলে এটা আমরা তোমাকে মেডিকোর পেজের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দেবো, নো টেনশন। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, সরি আজকে আমার শরীরটা একটু খারাপ। ঠিক আছে, তো আমার কাশি বা হচ্ছে গলার ভয়েসের জন্য কোনো ধরনের যদি অসুবিধা হয় আমাকে একটু কনসিডার করিও আর কি। তো দেখো, তো এবার আসা হচ্ছে বাংলাদেশের অন্যান্য সাম্প্রতিক তথ্যাবলী। তথ্য মানেই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের এই জায়গাগুলো তোমাকে আসলে ক্লাসে পড়ানোর মতো না, আবার অতটাও গুরুত্বপূর্ণ না। এগুলো তোমরা নিজেরা একবার রিডিং পড়লেই পারবা যে বাংলাদেশের নতুন করে কোথা থেকে জলবিদ্যুৎ আমদানি করা হয়, নেপাল থেকে। বাংলাদেশের প্রথম মোনোরেল মানে কি? এই যে একটা ট্রেনের উপর, একটা লাইনের উপর দিয়ে যায় মোনোরেল। তারপর জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশিত হয় কবে? মার্চ ফর গাজা, জাতিসংঘ হাউস। এগুলো জাস্ট রিডিং। ঠিক আছে, এগুলো জাস্ট রিডিং, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ক্লাস হবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, কোনো আজে বাজে টপিক আজকে ক্লাসে নাই। মার্চ ফর গাজা, তারপর হচ্ছে এগুলো জাস্ট রিডিং করবো, বাদ দিবা না। বাদ দেওয়ার মতো কোনো কিছু কিন্তু আজকে নাই। যেমন বাংলাদেশের প্রথম মোরো ভাষার চলচ্চিত্র কি সেটা, ঠিক আছে, বাংলাদেশের মোরো গিরিকুসুম বা হচ্ছে ক্লোবং। এটা আসলে ক্লোবং পর্যন্ত তুমি মনে রাখো। ঠিক আছে, পরের শব্দ মনে রাখতে গেলে তোমার মাথার উপর প্রেশার পড়বে। মনে রাখো ক্লোবং গিরিকুসুম বাংলাদেশের মোরো ভাষার প্রথম চলচ্চিত্র। তো মোস্ট ইম্পর্টেন্ট আগামী তিনটা স্লাইড তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবেই, জুলাই থেকে প্রশ্ন আসবেই। তো আগামী 3টা স্লাইড তোমার মুখস্থ করা হচ্ছে ফরজ। সোজা কথা কি, ফরজ আমি যদি ধর্মীয়ভাবে বললাম না। তো এই যে 3টা স্লাইড পড়ানোর আগে তোমরা একবার রিডিং পড়ে নাও। ঠিক আছে, তোমরা একবার রিডিং পড়ে নাও, তোমাদের যাতে একেবারে নতুন না লাগে। একবার যত তাড়াতাড়ি সম্ভব এই পার্টটা একবার রিডিং পড়ে নাও। ঠিক আছে, এই পার্টটা একবার যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই পার্টটা একবার রিডিং পড়ে নাও। তো আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখে নেই। ঠিক আছে, তো একজন প্রশ্ন করেছে হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে ভাইয়া পিডিএফ থেকে পড়বো নাকি শীট থেকে পড়বো? শীট অনেক বড়, এগুটা একটু ছোট। ঠিক আছে, তুমি অবশ্যই শীট পড়া গুরুত্বপূর্ণ, শীটের তথ্য বেশি। তো যারা আছে না কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট, যে ভাইয়া আমাকে একটু বুঝিয়ে দেন যে আমি তো এত পড়া হাবুডুবু খাচ্ছি, শেষ মুহূর্তে কোনটুকু পড়বো, তাদের জন্য হচ্ছে শীটটা শেষ করে তারপরে বাকি কিছু। শীট বলতে আমার ক্লাসটা শেষ করে তারপরে বাকি কিছু। ঠিক আছে, তাহলে দেখো, তো রিডিং পড়া শেষ। আমরা এখন জুলাই নিয়ে কথা বলবো। সবাই 10 সেকেন্ড একটু মাথাটা কুল করো, চোখ বন্ধ করে 10 সেকেন্ড থাকো। 10 সেকেন্ড পরে মোস্ট ইম্পর্টেন্ট পড়া শুরু হবে। যত সব আজে বাজে বাইরের চিন্তা আগামী 3-4 মিনিটের জন্য বাদ। ওকে, ক্লিয়ার? তো দেখো,
মাঝে মাঝে যখন অনেক প্রেশার লাগবে তখন একটু কাম ডাউন হবে, ঠিক আছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড এরকম করে 10 সেকেন্ড চুপচাপ থাকলে মাথাটা ফ্রেশ লাগে বেশি। তো দেখো বাংলাদেশ 2.0 নতুন বাংলাদেশ, ঠিক আছে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। কার বলো সাবাস বাংলাদেশ, কার ভাস্কর্য দেখি, কেউ বলতে পারো কিনা? তো দেখো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ কতজন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ কতজন, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হচ্ছে 836 জন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ কতজন? 836 জন। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে কি বলা হয়? জুলাই শহীদ। নট লাইক দ্যাট জুলাই অন্য কিছু, যে শব্দই থাকুক, শহীদ কিন্তু শহীদই, যেভাবে আছে সেভাবে পড়তে হবে। এবং যাদেরকে হচ্ছে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ আর একটা হচ্ছে জুলাই যোদ্ধা। তো দুইটা নাম মনে রাখবো, নাইমা আর সিয়াম, দুইটা নাম, একটা হচ্ছে নাইমা একটা হচ্ছে সিয়াম। একসঙ্গে আমরা বলি তো, নাইমা সিয়াম। আবার বলি নাইমা সিয়াম, নাইমা সিয়াম। নাইমা হচ্ছে প্রথম মেয়ে যে হচ্ছে শহীদ হন, প্রথম নারী, আর সিয়াম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত প্রথম শিশু। নাইমা সিয়াম, নাইমা সিয়াম। ওকে, আমরা একসঙ্গে বলি, আমরা একসঙ্গে লিখি, আসো, নাইমা, ঠিক আছে, নাইমা, ঠিক আছে, নাইমা আর হচ্ছে সিয়াম, নাইমা আর একটা হচ্ছে সিয়াম, নাইমা আর হচ্ছে সিয়াম, ঠিক আছে, নাইমা সিয়াম। যার নাইমা তার জন্য সুবিধা, মনে রাখার কথা সহজ হয়ে গেল। তারপর দেখো জুলাই জাতীয় বা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, এটার হচ্ছে ডিজাইনার কি? এটা হচ্ছে শিল্পী আব্দুল হালিম চঞ্চল। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে কি? শিল্পী, শিল্পী নাম কি? আব্দুল হালিম চঞ্চল। জুলাই শহীদ শিল্পী আব্দুল হালিম চঞ্চল। তারপর পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে অদম্য 24, অদম্য 24 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অদম্য 24, অদম্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানুষজন কিন্তু আমার খুব প্রিয় একটা ইউনিভার্সিটি, আমার ইচ্ছে ছিল একসময় পড়ার জন্য। তো এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেখানকার মানুষজন কিন্তু মানুষজনকে কেয়ার করে না খুব একটা, ঠিক আছে, যারা মানুষ যা ভাবে ভাবুক, আমরা আমাদের মতো। অদম্য 24 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জুলাই 36 গেট, দেখো আরেকটা আছে একটু পরে দেখবো, জুলাই 36 তোরণ। এই যে দেখো জুলাই 36 এরকম ধরো একটা বিশাল বড় গেট, বিশাল বড় গেট, এই যে গেট কোথায়, গেটটা কোথায়? এটা হচ্ছে সিলেটে। জুলাই 24 হচ্ছে বিশাল বড় গেট, ঠিক আছে, মনে রাখবা সিলেটের মানুষজন অনেক ধনী, সেই জন্য তাদের বড় বড় গেটের প্রয়োজন হয়। জুলাই 36 যে হচ্ছে গেট, গেটটা কোথায়? গেটটা হচ্ছে সিলেটে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই 36 গেট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এবং শুটমি আই বেয়ার মাই চেস্ট, তোমাকে যদি বলে শুটমি আই বেয়ার মাই চেস্ট মানে কি? আমাকে গুলি করো, আমি উন্মুক্ত বক্ষে দাঁড়াই। তো উন্মুক্ত বক্ষ মানে কি? তোমার তো ছবি মাথায় একটাই আসবে, সেটা কি? এই যে আবু সাইদকে নিয়ে যে প্রামাণ্য তথ্যচিত্র। তাহলে এই যে স্লাইডটা, এই স্লাইডটা আমরা যতক্ষণ না তোমরা সবাই পারবা ততক্ষণ না পর্যন্ত চেঞ্জই করবো না। আমরা সবাইকে এই স্লাইডের সকল তথ্য পারি, যদি পারি তারপরে তোমরা আমাকে বলো হচ্ছে যদি ইয়েস, ঠিক আছে, ইয়েস ভাইয়া বা ইয়েস স্যার যেটা বলো, তারপরে হচ্ছে আমরা পরের স্লাইডে যাব। এটা পারা তোমাকে পারতেই হবে আর কি, তোমরা পারবে না এটা? আমরা আবার দেখো কতজন, 836 জন, কতজন শহীদ? টোটাল হচ্ছে 836 জন শহীদ। পারবো? ক্লিয়ার? ঠিক আছে, পারবো কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমরা এটা পারবো কিনা। দেখো শুট মি আই বেয়ার মাই, যে ছবিটা দেখতে পাচ্ছ যে। তারপরে জুলাই নিয়ে আমি বলেছিলাম 3টা স্লাইডে পুরো জুলাই শেষ করে ফেলবো। এটা হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ভবন। আগে জুলাই শহীদ স্মৃতি ভবন মানে কি জানো? এই যে শেখ মুজিবুর রহমান হলের একটা রুমকে জুলাই শহীদ স্মৃতি ভবন করা হয়। এটা চির উন্নত মমশির, ঠিক আছে, কাকে নিয়ে? আবু সাইদকে নিয়ে অনবদ্য চিত্রকলা, চির উন্নত মমশির, বলবীর, ওই শিখর হিমাদ্রির একটা কবিতা ছিল না? বলো তো কোন কবিতা? বলবীর চির উন্নত মমশির শিরনিহারী ওই শিখর হিমাদ্রির, কোন কবিতা? কেউ বলতে পারবে? বিদ্রোহী কবিতা, লেখককে? সেই বিদ্রোহী কবিতা আমাদের দরকার নেই এখন। চির উন্নত মমশির বা উন্নত মমশির আবু সাইদকে নিয়ে এক ধরনের চিত্রকলা অঙ্কন করেন, চিত্রকলা, মনে রাখবা চিত্রকলা। জেনজি, আমরা যে জেনজি, কত সাল থেকে? 1997 থেকে 2012, জেনজি, জেনারেশন জি, 1997 থেকে 2012। মাতৃভূমি অথবা মৃত্যু, ঠিক আছে, মাতৃভূমি অথবা মৃত্যু, এটা হচ্ছে দেখো, এটা বইটার লেখককে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বইটার লেখককে মাতৃভূমি অথবা মৃত্যু, ঠিক আছে, মাদারল্যান্ড অর ডেথ। এটার একটা ইম্পর্টেন্ট আমি একটা বলে রাখি, যে হচ্ছে তোমরা যে দেখতে পাচ্ছ কিনা জানি না,
আমার কিন্তু ফোনের ওয়ালপেপারও হচ্ছে এই যে মাতৃভূমি অথবা মৃত্যু, যদিও দেখা যাচ্ছে না, আমার ফোনের ওয়ালপেপার হচ্ছে মাদারল্যান্ড অর ডেথ। বইটা লেখক কে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারপর দেখো হচ্ছে শহীদ মীর মুগ্ধ তরুণ। শহীদ মীর মুগ্ধ তিনি খুলনা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। খুলনা ইউনিভার্সিটি, পরবর্তীতে তিনি তার পোস্ট গ্রাজুয়েশন শুরু করেন হচ্ছে বিইউপিতে। সেই মীর মুগ্ধ তরুণ অবশ্যই কোথায় হবে? মীর মুগ্ধ তরুণ অবশ্যই খুলনাতেই হবে। মীর মুগ্ধ তরুণ কোথায়? খুলনাতে। আর এই যে বিশাল গেট, অনেক টাকা পয়সাওয়ালা গেট, গেট কোথায় বলো দেখি? গেটটা কোথায়? জুলাই গেট কোথায়? জুলাই গেট কোথায়? তোমাদের জন্য প্রশ্ন, জুলাই গেট কোথায়? যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন বা মেডেলিন অলব্রাইট, এটা কাদেরকে দেওয়া হয়? মেডেলিন অলব্রাইট এটা দেওয়া হয় হচ্ছে তোমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তাদেরকে দেওয়া হয় হচ্ছে মেডেলিন অলব্রাইট। মেডেলিন অলব্রাইট, ঠিক আছে, মেডেলিন অলব্রাইট। তো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফো, পরীক্ষার জন্য হয়তো অত গুরুত্বপূর্ণ নয়, একটু তোমাদের জানা রাখি। উমামা ফাতেমা নামে একজন খুবই আমাদের জুলাই আন্দোলনের সক্রিয় নারী ছিলেন। তিনি প্যালেস্টাইনের জন্য বা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে তার এই যে এত বিখ্যাত একটা পুরস্কার মেডেলিন অলব্রাইট অনারারি পুরস্কার, যেটা অনারারি অ্যাওয়ার্ড, সেটা কিন্তু ত্যাগ করেন। ঠিক আছে, উমামা ফাতেমা তিনিও জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, তিনি মেডেলিন অলব্রাইট পুরস্কারটা প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনিদের সাপোর্টে। তো দেখো বর্ষসেরা দেশ আমরা জানি, বর্ষসেরা দেশ অবশ্যই বাংলাদেশ। বর্ষসেরা দেশকে বাংলাদেশ। জুলাই স্মৃতি উদ্যান কোথায়? এটা হচ্ছে 5 লাইশ চট্টগ্রাম। জুলাই স্মৃতি উদ্যান কোথায়? জুলাই স্মৃতি উদ্যান, এইটাই একটু প্যাচ, এটা মনে থাকতে যাবে না। জুলাই স্মৃতি উদ্যান 5 লাইশ চট্টগ্রাম। জুলাই স্মৃতি উদ্যান কোথায়? জুলাই স্মৃতি উদ্যান হচ্ছে জুলাই স্মৃতি উদ্যান হচ্ছে জুলাই স্মৃতি উদ্যান হচ্ছে 5 লাইশ চট্টগ্রাম। কি লাইশ? 5 লাইশ চট্টগ্রাম। দ্য আর্ট অফ ট্রাম্প, আর্ট অফ ট্রাম্প এটা হচ্ছে চিত্রকর্মের একটা বই। দ্য আর্ট অফ ট্রাম্প এটা কি? এটা হচ্ছে চিত্রকর্মের একটা বই। দ্য আর্ট অফ ট্রাম্প এটা হচ্ছে চিত্রকর্মের একটা বই। তারপর জুলাই স্মৃতি ফাউন্ডেশন, জাস্ট রিডিং। টাইম নেক্সট 100 থেকে ছিল। লিডার্স ক্যাটাগরিতে হচ্ছে নাহিদ ইসলাম, আমাদের যে নাহিদ, তিনি হচ্ছে টাইম ম্যাগাজিন আছে না, টাইম ম্যাগাজিনে 100 জনের নাম ঘোষণা করা হয় যে কম বয়সী যারা পরবর্তীতে বিশ্বকে লিড দেবে, বছরের সেরা 100, সেই 100 জনের মধ্যে ইনক্লুডেড হয় কে? নাহিদ ইসলাম, সেই 100 জনের মধ্যে ইনক্লুডেড হন। টাইম নেক্সট 100। এবং জুলাই স্মৃতি বা গণ অভ্যুত্থান জাদুঘর, সেটা কোথায়? শেখ হাসিনার বাড়িটাকে পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর। ওই যে দেখো না ভাইরাল হলো যে শেখ হাসিনার বাড়িতে যে অনেকে হাঁস নিয়ে আসে, তারপর অনেকে টিভি নিয়ে আসে, অনেকে হচ্ছে শাড়ি নিয়ে আসে। তো ঠিক আছে, অনেকে আমার কিছু বন্ধু বান্ধব, ঠিক আছে, এটাও যদিও মজার, তো শেখ হাসিনার যে শাড়িগুলো নিয়ে আসে, তো ভিডিওতে লাইভ দেখাচ্ছিল আমার কিছু বন্ধু বান্ধব, তখন আমি হচ্ছে হসপিটালে। তো বন্ধু বান্ধব হসপিটালে হচ্ছে ওই যে আমাদের ডিউটির সময় হসপিটালে হচ্ছে আবার কিছু বন্ধু বান্ধব বলে যে এই শাড়িগুলো কি সুন্দর, এতে শাড়িগুলোর জন্য হলেও একবার, শাড়িগুলো দেখতে হলেও একবার শেখ হাসিনার বাসাতে যাওয়া দরকার ছিল। সেই শেখ হাসিনার বাসাটাকে কি করা হয়েছে? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দেখো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, ঠিক আছে, যেটাকে গণভবন বলা হয়, সেটাকে হচ্ছে আমাদের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। তাহলে দেখো এই যে 2টা স্লাইড তোমার জন্য ফরজ, 2টা স্লাইড, এই 2টা স্লাইডের ওপর আমি পরীক্ষা নেব, ক্লাস টেস্ট নেব, এখনই ক্লাস টেস্ট নেব। তোমরা জাস্ট একবার রিডিং পড়ো, দেখি একবার পড়ে কে কে হচ্ছে মনে রাখতে পারো। এইটা স্লাইড এবং এইটা স্লাইড, ঠিক আছে, তোমাদের জন্য টাইম হচ্ছে 1 মিনিট। আমি আশা করি তোমাদের এগুলো অলরেডি পড়ে ফেলার কথা, যদিও যারা পড়োনি, দেখি 1 মিনিট পরে 5 মার্কের একটা পরীক্ষা, তোমরা কে কে পারো। তোমাদের টাইম হচ্ছে 1 মিনিট, সে সময় আমি একটু তোমাদের প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলো দেখে পরবর্তীতে অ্যান্সার করব। 1 মিনিট পরে ক্লাস টেস্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস টেস্ট, 5টা কোশ্চেনের ক্লাস টেস্ট, ঠিক আছে, ক্লাস টেস্ট। এমন না যে অনেক কিছু পারতে হবে, না পারলে তোমার কাছে কেউ অনেক কিছু নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। ক্লাস টেস্টটা দাও, দেখবা যে পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়লে খুব আনন্দ লাগবে। ঠিক আছে, ক্লাস টেস্ট তোমাদের জন্য, ক্লাস টেস্ট। আফিয়া হুমায়রা বলেছে যে হচ্ছে ভাইয়া শাড়ি পাওয়ার কষ্ট আজও ভুলিনি। ঠিক আছে, তুমি একা না আফিয়া, আরও অনেকেই ছিল যারা শাড়ি পাওয়ার কষ্ট এখনও, শাড়ি না পাওয়ার কষ্ট এখনও ভুলিনি। তো কিছু কিছু না পাওয়া থাকতে হয় জীবনে, নাহলে জীবনে সব পেয়ে গেলে আসলে জীবনের যে ভ্যালু, মর্মার্থ বা আনন্দ, সেটা ফিল করা যায় না। কিছু কিছু অপূর্ণতা থাকতে হয়।
তারপরে দেখো যে একটা শাড়ি, এখানে কে, এই আসাদুজ্জামান বাবু, তুমি শাড়ি কি করবা? ঠিক আছে, সরি নাম মেনশন করা আমার ঠিক হয়নি। তো শাড়ি তুমি কি করবা ভাই? আজকে কি আপনার শেষ ক্লাস করছি? মোস্ট প্রবাবলি, ঠিক আছে, মোস্ট প্রবাবলি আজকেই তুমি আমার শেষ ক্লাস করছো। যদি যদি মেডিকেলে চান্স পাও, যদি মেডিকেলে চান্স পাও, মেডিকেলে চান্স পাওয়ার পরে তুমি কখনো হচ্ছে ইউকের জন্য একটা পরীক্ষা আছে MRCS, সেই পরীক্ষা দাও, সেই ক্লাস তুমি আমার পরবর্তীতে করতে পারো। মানে আমি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে MRCS এর, সেটার জন্য আমার ক্লাস নেওয়ার একটা পরিকল্পনা আছে। পরবর্তীতে তুমি যদি হচ্ছে মেডিকেলে চান্স পাও, চান্স পাওয়ার পরে MBBS শেষ করো, তারপরে যদি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইউকেতে যাওয়ার প্ল্যান করো, তাহলে তুমি আবার ক্লাস পেতে পারো, ঠিক আছে? তা না হলে এবারেই শেষ। তো দেখো ইনশাল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবা। তো দেখো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম, তোমাদের হচ্ছে 5 মিনিটের একটা ক্লাস টেস্ট, 5টা কোশ্চেনের ক্লাস টেস্টের কথা বলেছিলাম। তো দেখো প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে জুলাই আন্দোলনের যে জুলাই স্মৃতি জাদুঘর, তো কোন ভবনকে স্মৃতি জাদুঘর বানানো হয়? ফার্স্ট কোশ্চেন, কোন ভবনকে স্মৃতি জাদুঘর বানানো হয়? প্রথম কোশ্চেন কি, কোন ভবনকে স্মৃতি জাদুঘর বানানো হয়? কোন ভবনকে স্মৃতি জাদুঘর বানানো হয়? প্রথম প্রশ্ন কোন ভবনকে স্মৃতি ভবন বানানো হয়? দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে, আসিফ মাহমুদ ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার লেখা বইটার নাম কি? তার লেখা, অনেকে দেখে দেখে লিখো, কোনো সমস্যা নেই, দেখে দেখে অ্যান্সার দিলে দেখে দেখে অ্যান্সার। তার লেখা বইটার নাম কি? তোমরা না দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারপরে চির উন্নত মসজিদ, এটা এটা হচ্ছে চির উন্নত মসজিদ, এটা কার? চির উন্নত মসজিদ এটা কার? চির উন্নত মসজিদ এটা কার? এটা চির উন্নত মসজিদ এটা হচ্ছে চির উন্নত মসজিদ এটা কার? তারপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে চির উন্নত মসজিদ, তারপরে তোমাদের আগের পেজে টোটাল শহীদ হয় কতজন? টোটাল শহীদ হয় কতজন? টোটাল শহীদ হয়। এবং তোমাদের জন্য আজকের ক্লাসে যদি আমি উল্লেখ করি একটু কম গুরুত্বপূর্ণ, ওইটাও তুমি পড়বা। তোমাদের যে মেডিকেল থেকে শীট দেওয়া হবে, ডেট বাই ডেটটা পড়বা, যে 16 তারিখে কে মারা যায়, আবু সাইদ কবে মারা যায়, 18 তারিখে মীর মুগ্ধ কবে মারা যায়, এগুলো ডেট। 16 জুলাই, 18 জুলাই, তারপর 28 জুলাই কি হয়, 1 জুলাই কি হয়, এই ডেটগুলাও কিন্তু তুমি অবশ্যই পড়বা। মানে ডেট ওয়াইজটাও তুমি অবশ্যই পড়বা। ক্লাসে নাই, ওটা শিটে আছে, ক্লাসে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে। তো দেখো ক্লাস টেস্টের প্রথমে হচ্ছে আমরা প্রথমটার অ্যান্সার হচ্ছে গণভবন, তারপরে হচ্ছে আসিফ মাহমুদের বইয়ের নাম হচ্ছে জন্মভূমি অথবা মৃত্যু, তারপর হচ্ছে উন্নত মসজিদ, এটা এক ধরনের চিত্রকর্ম, এবং জুলাই শহীদের সংখ্যা হচ্ছে 836 জন, জুলাই শহীদের সংখ্যা হচ্ছে 836 জন। তো এবার হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে হচ্ছে পরে আন্তর্জাতিকের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো ক্লিয়ার করব। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কি জিনিস? যারা কখনোই শোনোনি তাদের জন্য গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, এটা ফ্লোটিলা মানে হচ্ছে কিছু জাহাজ যারা কোনো একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে এরকম জায়গায় ত্রাণ বিতরণ করে। ধরো বর্তমানে তোমাকে অত কিছু ভাবতে হবে না, গাজায় ত্রাণ বিতরণ করে, গাজায় হিউম্যানিটেরিয়ান বা মানব জাতির একটা খুবই কলঙ্কময় দিক হচ্ছে গাজায় বর্তমানে ইসরায়েলি হানাদার বাহিনীরা পুরো ম্যাসাকার করে ফেলেছে সেখানে, সেই গাজার হচ্ছে ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। কি নাম? গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। সেখানে এই যে গাজা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, সেখানে গাজাতে হচ্ছে তারা ওই যে একটা জাহাজের কিছু জাহাজ মিলে ত্রাণ, তারপর হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা, পানি টানি এগুলো নিয়ে যায় সেই গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। তো স্মুথ শব্দের অর্থ কি? স্মুথ শব্দের অর্থ আরবি ভাষায়, স্মুথ শব্দের অর্থ দৃঢ়তা, অবিচল বা দৃঢ়তা। এই যে স্মুথ ফ্লোটিলা, এই স্মুথ ফ্লোটিলায় কে করেন জানো? এই স্মুথ ফ্লোটিলার লিডার কে ছিলেন? লিডার কার নেতৃত্বে? এটা হচ্ছে গ্রেটা থুনবার্গ। স্মুথ ফ্লোটিলার লিডারকে গ্রেটা থুনবার্গ, সুইডিশ হচ্ছে গ্রেটা থুনবার্গ। এই যে দেখো নেতৃত্ব হচ্ছে গ্রেটা থুনবার্গ, সুইডিশ মানবাধিকার কর্মী, পরিবেশ দূষণ বিরোধী আন্দোলন, ফ্রাইডে ফর ফিউচারের জনক। এই লাইনটা পুরোটা গুরুত্বপূর্ণ। স্মুথ ফ্লোটিলার নেতৃত্বে কে? গ্রেটা থুনবার্গ। কোন দেশে? সুইডেনে। তার পরিবেশবাদী আন্দোলনের নাম কি, বা পরিবেশ দূষণ বিরোধী আন্দোলন, এটা হচ্ছে ফ্রাইডে ফর ফিউচারের জনক। তার নাম কি? গ্রেটা থুনবার্গ। তার নাম কি? তার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ, গ্রেটা থুনবার্গ। ওকে, ভেরি গুড। তারপর দেখো গ্লোবাল স্মুথ ফ্লোটিলা বহরে বাংলাদেশ।
তো বাংলাদেশ যেহেতু যোগদান করেছে, বাংলাদেশের পক্ষে কে? বাংলাদেশের পক্ষে হচ্ছে শহীদুল আলম। বাংলাদেশের পক্ষে কে? বাংলাদেশের পক্ষে হচ্ছে শহীদুল আলম। তোমাদের ক্লাসে কিন্তু আমি একটা জিনিস আগেই পড়িয়েছি, সেটা হচ্ছে 21শে পদক, তারপর স্বাধীনতা পদক। শহীদুল আলম কিন্তু সেখানে পুরস্কার পেয়েছেন, সেটা সেই ক্লাস থেকে তোমরা অবশ্যই করে নিবা। তো দেখো এই যে গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের পক্ষে হচ্ছে শহীদুল আলম। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্রেটা থুনবার্গের হচ্ছে আন্দোলনের নাম কি? ফ্রাইডে ফর ফিউচার, FFF, ফ্রাইডে ফর ফিউচার, সুইডিশ মানবাধিকার কর্মী। ক্লিয়ার? ক্লিয়ার? আজকে ক্লাসটা খুবই ছোট ক্লাস, অত বেশি ক্লাস না, ঠিক আছে? খুবই ছোট ক্লাস, শেষ পর্যন্ত করবা অবশ্যই। তারপরে ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ। তো ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ, তো এখানে অনেক কিছু লেখা, তো লেখাগুলো পড়তে গেলে মাথায় কনফিউশন তৈরি হয়, ভাইয়া এত পড়া এখন কিভাবে পড়বো, এত পড়া এখন কিভাবে পড়বো, তাই না? কনফিউশন হয় না? কষ্ট হয় না? তো দেখো কিভাবে পড়বো তোমাকে বলি, তো শেষে বলি। তো এই যে 12 দিনের যুদ্ধ, ব্যাপারটা কি হয়েছিল? তো ইরান হচ্ছে পারমাণবিক অস্ত্র বানাতে চায়, যদিও তারা দাবি করে তারা বানাতে চায় না, তো বাকি বিশ্ব ধারণা করে কি ইরান হচ্ছে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে চায়। এই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, আর ইসরায়েল চায় ইরানকে আমি বানাতে দিব না। তো এই জন্য 13 জুন 2025-এ ইরানের মধ্যাঞ্চলে ইস্পাহান প্রদেশে অ্যাটাক করে কে? ইসরায়েল। তাহলে দেখো 13 জুন ইস্পাহান প্রদেশে কে অ্যাটাক করে? ইসরায়েল অ্যাটাক করে। ইস্পাহান প্রদেশে ইসরায়েল অ্যাটাক করে। তো এই যে অ্যাটাক করে, এই অ্যাটাকটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন। অপারেশন কি? অপারেশন হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। কবে? 13 জুন 2025, অপারেশন রাইজিং লায়ন 13 জুন 2025, 13 জুন 2025। তো ইরানকে ইসরায়েল অ্যাটাক করলো, ইরান কি বলবে? ঠিক আছে ভাই, আপনারা সরি, আপনারা অ্যাটাক করেছেন, আমি এখন চুপ থাকবো? তো ইরান কিন্তু মুসলিম দেশের অ্যাকচুয়ালি প্রতিনিধিত্ব করে ইরান। তো মুসলিম দেশে যা একটু ক্ষমতা, সকল দেশই তো হচ্ছে হয় যাদের হচ্ছে কোনো কিছু করার নাই, জ্ঞান বিজ্ঞান যুদ্ধাস্ত্র সব কিছুতে অনেক পঙ্গু, অথবা তারা আমেরিকার মানে ওই যে গোলাম টাইপই বলতে পারো, সরি টু সে। তো ইরান সেরকম না। তো ইরানকে যখন অ্যাটাক করলো অপারেশন রাইজিং লায়ন দিয়ে, ইরানকে যখন অ্যাটাক করা হলো অপারেশন রাইজিং লায়ন দিয়ে, তো ইরানও পাল্টা একটা অ্যাটাক করুন। অ্যাটাক করে কোথায়? এই যে নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রগুলোতে যখন অ্যাটাক করা হলো, তো ইরান আবার আবার পাল্টা একটা অ্যাটাক করলো। পাল্টা অ্যাটাক মানে কি? ইরান মুসলিম বিশ্বকে ওয়াদা করেছিল যে আমাদের উপর যদি অ্যাটাক করা হয় আমরাও অ্যাটাক করব। তো সেই ওয়াদা রক্ষা করলো কি মাধ্যমে? তো ইরানের অ্যাটাকটার নাম কি? ইরানের অ্যাটাকটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। অপারেশন প্রমিস রক্ষা করলো। তো ইরানের অ্যাটাকটার নাম কি? ইরান ইসরায়েলকে অ্যাটাক করে সেম ডেতে 13 জুনই, মানে ওরা অ্যাটাক করলো অপারেশন রাইজিং লায়ন দিয়ে, ইরান পাল্টা অ্যাটাক করলো কি? অপারেশন ট্রু প্রমিস। অপারেশন কি নাম? অপারেশন ট্রু প্রমিস। তো ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে আমেরিকার মনে হলো যে ইরান যদি জিতে যায় তাহলে তো ইসরায়েলের সম্মান গেল, আর ইসরায়েল তো হচ্ছে আসলে আমেরিকারই দোসর, তাই না? তো এই যে আমেরিকা যখন দেখলো যে ইসরায়েলের অবস্থা খারাপ, তখন আমেরিকা উল্টো ইরানের বিপক্ষে আমেরিকাও অ্যাটাক করলো। সেই আমেরিকার অ্যাটাকটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। তাহলে আমেরিকার অ্যাটাকটার নাম কি? আমেরিকার অ্যাটাকটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন ভালো করে মনে করো, অপারেশন মিডনাইট হ্যামার। এই যে অপারেশন মিডনাইট হ্যামার, সেটা কোথায় করা হয়? এটা তারিখটা লাগবে 22 জুন, 21 জুন ইউএসের টাইম অনুসারে, আর 22 জুন হচ্ছে ইরানের টাইম অনুসারে। ইরানের টাইম অনুসারে 22 জুন, ইউএসের টাইম অনুসারে হচ্ছে 21 জুন মধ্যরাতে। তো অপারেশন মিডনাইট হ্যামার, ঠিক আছে? তো আমেরিকা অ্যাটাক করলে আসলে অন্য কোনো দেশে সেখানে পারার সুযোগ খুবই কম। তো কোন প্রদেশে অ্যাটাকটা হয়? কোথায়? ফর্দো, যে মেইন যে কেন্দ্র ফর্দো, সেটা হচ্ছে অবস্থিত কোন প্রদেশে? তাহলে তিনটা: নাতাঞ্জ, ইস্পাহান, ফর্দো। নাতাঞ্জ, ইস্পাহান, ফর্দো। তোমার মনে রাখবে না এখনই, তুমি স্লাইড পড়লে পরে ক্লিয়ার হয়ে যাবে। সেই ফর্দোটা কোথায়? কোন প্রদেশে? পাহাড়ের গভীরে, সেই গভীরে বাংকার ব্লাস্টার বোমা, এগুলো কথা আসলে অতিরিক্ত বলতে চাচ্ছি না। তো সেখানে বোম ফেলে সেটাকে নষ্ট করে দেয়। তাহলে অপারেশন রাইজিং লায়ন অ্যাটাক করলো কে? ইসরায়েল ইরানকে। ইরান ওয়াদা রক্ষা করলো অপারেশন ট্রু প্রমিস, দুইটাই কত? 13 জুন। আর 22 জুন ইউএসএ অ্যাটাক করলো অপারেশন মিডনাইট হ্যামার, ঠিক আছে? অপারেশন মিডনাইট হ্যামার। বাকিগুলো তোমরা জাস্ট একবার রিডিং করে নিবা। অপারেশন মিডনাইট হ্যামার বাকিগুলো জাস্ট একবার রিডিং করে নিবা।
তো তারপরে দেখো এই যে দেখো ইরানের উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত কোম প্রদেশের কোম শহরে পাহাড়ের গভীরে নির্মিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে আসো যে হচ্ছে আমাদের অপারেশন কাশ্মীর। তো কাশ্মীর থেকে কি কি পড়বো? তো কাশ্মীরের ব্যাপারটাও একটু হচ্ছে, তো কাশ্মীরের ব্যাপারটাও কিন্তু একটু অন্যরকম। তো দেখো এটাও, এখানে তো বই দেখলেই তোমাদের কষ্ট লাগে, তাই না? বই দেখলেই তোমাদের মনে হয় আল্লাহ কঠিন কোনো প্রশ্ন। তো বই ছাড়াই বলি, গল্প শোনো। ধরো এপ্রিল মাসে, তারিখ বলবো না, এপ্রিল মাসে কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলা হলো। এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলা হলো, ঠিক আছে? পেহেলগাম নামক একটা জায়গায়, কাশ্মীরের পেহেলগাম নামক একটা জায়গায়, কি নাম? পেহেলগাম, ছবি দেখাবো একটু পরে। তো পেহেলগাম নামক একটা জায়গায় বিশাল সন্ত্রাসী হামলা হলো। তো ভারতে কিছু হইলেই মনে করে যে ভারত এটা নিশ্চয়ই পাকিস্তান করেছে। তো ভারত বলল যে পাকিস্তানকে বদলা নিতে হবে। তো পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানে ভারত একটা অ্যাটাক করলো। ইন্ডিয়ান মুভিগুলোতে দেখো না যে হচ্ছে পাকিস্তানকে অ্যাটাক করে পাকিস্তানকে ভাঙচুর করে সব ধ্বংস করে ফেলে। তো ওইভাবে ইন্ডিয়ান মুভি দ্বারা অনুপ্রাণিত ভারতের সৈনিকরা পাকিস্তানকে অ্যাটাক করলো। এই যে পাকিস্তানকে অ্যাটাক করলো, পাকিস্তানকে অ্যাটাক করার জন্য তো একটা অপারেশনের নাম দেওয়া দরকার। অপারেশনের নাম দিল কি জানো? অপারেশনের নাম দিল হচ্ছে অপারেশন সিন্দুর। ভারতের সিঁদুর মানে হচ্ছে নন মুসলিমরা সিঁদুর পরে না, তো ওই যে অনেকে মারা গেল, তাদের সিঁদুরের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয়রা যে অ্যাটাক করলো সেই অ্যাটাকটার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। আমরা বোর্ডে দেখাবো অপারেশন সিঁদুর। তো একটু পরে পাকিস্তানিরা তো জীবন্ত বলিউড সিনেমা না, তাই না? আমাদের পাকিস্তানিরা শতগুণ বেশি অ্যাটাক নেয়। ওই যুদ্ধে কিন্তু পাকিস্তান জিতেছে, জয়লাভ করেছে, যদিও চুক্তি হয় আর কি। তো পাকিস্তান শতগুণ প্রতিরোধ নিয়ে একটা অ্যাটাক করলো, সেটার নাম হচ্ছে অপারেশন বুনিয়ান মারসুস। বুনিয়ান মারসুস শব্দটা হচ্ছে তোমার কুরআনের একটা শব্দ, বুনিয়ান মারসুস, অর্থাৎ যেটার অর্থ সীসা গলানো প্রাচীর, অবিভেদ্য প্রাচীর, মানে যে প্রাচীরটা ভাগ করা যায় না, অবিভেদ্য প্রাচীর। অপারেশন বুনিয়ান মারসুস, অপারেশন নাম কি? অপারেশন বুনিয়ান মারসুস। তো এরপরে ট্রাম্প সাহেব আসলেন। ট্রাম্প সাহেব এসে বললেন যে না, কোনো সমস্যা নাই। ট্রাম্প এটা মধ্যস্থতা করে দিলেন। তো এই হচ্ছে কাশ্মীর সংকট। তো যা যা বললাম আমরা একটু স্লাইডে খুঁজে বের করে দেখি তো কাশ্মীর সংকট আমরা সলভ করতে পারি কিনা। ভারত পাকিস্তানে হামলা করে কবে? 7 মে, অপারেশন সিন্দুর, ঠিক আছে? অপারেশন সিন্দুর তো তোমরা জানো। তো পাকিস্তান উল্টো হামলা করে কবে? পাকিস্তান উল্টো হামলা করে হচ্ছে অপারেশন বুনিয়ান মারসুস, বুনিয়ানুম, এখানে যদি শব্দটা একটু অন্যরকম আছে, অ্যান্সার হচ্ছে বুনিয়ান মারসুস, সীসা গলানো প্রাচীর। তারপরে যুদ্ধবিরতি হয় কবে? যুদ্ধবিরতি হচ্ছে 10 মে। যুদ্ধবিরতি হয় কবে? 10 মে। তো এই জন্য ডোনাল্ড ট্রাম্প আবার কি দাবি করেছেন জানো? ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাকে নোবেল দেওয়া হোক, আমি এই ঝামেলা সলভ করেছি। তো এখানে খুবই বিখ্যাত একটা এমসিকিউ যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের যে বিমান এখানে বিধ্বস্ত হয় সেটার নাম হচ্ছে ভারতের তৈরি, ফ্রান্সের তৈরি রাফাল। বিধ্বস্ত হয় কোথায়? ভারতে, তৈরি করে কে? ফ্রান্সের তৈরি রাফাল, খুবই গুরুত্বপূর্ণ। বুনিয়ান মারসুস, ঠিক আছে? তো যুদ্ধের প্রেক্ষাপট তোমরা দেখো, যুদ্ধের ফলাফল স্বরূপ কি হয়? যুদ্ধের ফলাফল স্বরূপ এই যে ভারত সিন্ধু পানি চুক্তি যেটা কত সালে হয়? 1960 সালে। সিন্ধু পানি চুক্তি কত সালে হয়? 1960 সালে। যে সিন্ধু পানি চুক্তি, এই সিন্ধু পানি চুক্তি সেখানে সেই সিন্ধু পানি চুক্তি থেকে কিন্তু ভারত নিজেদের প্রত্যাহার করে, যেখানে এই যে পাকিস্তানের টোটাল 80% কৃষি জমি এই পানির উপর নির্ভরশীল, ঠিক আছে? এবং সিন্ধু পানি চুক্তি লঙ্ঘন করা যুদ্ধের সামিল বলে পাকিস্তানেও একটা হুমকি দেয়। এইটাই হচ্ছে অবস্থা। তো সিন্ধু পানি চুক্তি কত? 1960 সাল। তো দেখো পাকিস্তান সংকট, কাশ্মীর সংকট, এটাও খুব ইজিলি আমরা সলভ করে ফেললাম। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে পেহেলগাম, কাশ্মীর। তো মার্কিন মুলুকে বিশ্ব রাজনীতি, এইটা তোমাদের জন্য হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, নন স্পেসিফিক জায়গা। তো এটা তোমাদের রেখেছি কি, এটা তোমাদের বাসার হচ্ছে হোমওয়ার্ক টাইপ, যে রিডিং করার জন্য হোমওয়ার্ক। তো তোমাদের বাসার একটা তোমরা 2-3টা স্লাইড রেখেছি, যেগুলো হচ্ছে ক্লাসে পড়ানোর কিছু নাই। ধরো ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট, ঠিক আছে? সাবেক 45তম, বর্তমান 47তম প্রেসিডেন্ট, কততম নির্বাচনে জয়লাভ করেন। তো এগুলো না মুখস্থ করেন, এগুলো তোমাকে ওই রকম গুরুত্বপূর্ণ না যে ক্লাসে মুখস্থ করায় দিতে হবে। তারপর দেখো ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের মধ্যকার দ্বন্দ্ব, এটা একবার রিডিং পড়বা। তো এই জায়গাতে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট, ঠিক আছে? ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট।
তো দেখো ওয়ান বিউটিফুল অ্যাক্ট মানে কি, এটা হচ্ছে কর হ্রাস, মানে আমরা কর দেই না, তো আমরা যদিও বাঙালিরা একটু কর কম দেই, কর ফাঁকি দেওয়ার চেষ্টা করি, তো অন্যান্য দেশে কিন্তু কর ফাঁকি দেওয়ার সুযোগ কম। এই যে কর হ্রাস সংক্রান্ত বিলটার নাম ট্রাম্পের, সেটার নাম হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল। ইয়াটার নাম কি, ওয়ান বিগ বিউটিফুল বিল। তো দেখো ইসরায়েল কিন্তু পুরো পৃথিবীর একটা বিস্ফোরক। তো ইসরায়েল কাতারে অ্যাটাক করে কবে, 9 সেপ্টেম্বর 2025। 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারে অ্যাটাক করে কবে, ইসরায়েল কাতারে অ্যাটাক করে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। কবে, 9 সেপ্টেম্বর, 9th of সেপ্টেম্বর 2025। তো এখানে দুইটা ইম্পর্টেন্ট ইনফো তোমাদের সবার কমেন্ট করার জন্য প্রস্তুত হয়ে যাও। দুইটা ইম্পর্টেন্ট ইনফো তোমাদেরকে পড়াবো, একটা হচ্ছে আয়রন ডোম, আরেকটা হচ্ছে আয়রন ডোম, আরেকটা হচ্ছে গোল্ডেন ডোম। তো আয়রন ডোম মনে রাখো, আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধরো অন্য কেউ ইসরায়েলকে একটা মিসাইল ছুড়ে দিল, সেই মিসাইলটাকে প্রোটেক্ট করার জন্য আয়রন ডোম। আর হচ্ছে গোল্ডেন ডোমটা কি, গোল্ডেন ডোম, আয়রন ডোম তো আমরা জানলাম, আরেকটা হচ্ছে গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম হচ্ছে ইউএস এর আকাশ প্রতিরোধ ব্যবস্থা। তাহলে তোমাদের জন্য এখন যেটা আমি কাজ দেব, সে কাজটা হচ্ছে তোমরা সবাই কমেন্ট করবা, এরকম আই লিখে কমেন্ট করবা হচ্ছে আয়রন ডোম, আই লিখে হচ্ছে আয়রন ডোম, আর জি লিখে কমেন্ট করবো হচ্ছে গোল্ডেন ডোম। ও এই যে আয়রন ডোম এবং গোল্ডেন ডোম এই দুইটা কাদের, ঠিক আছে? তোমরা সবাই কমেন্ট করে জানাও আয়রন ডোম কাদের হচ্ছে আর গোল্ডেন ডোম কাদের। এটা কি আয়রন ডোম কাদের, আরেকটা হচ্ছে গোল্ডেন ডোম কাদের। আয়রন ডোম কাদের তোমাদের জন্য, আরেকবার হচ্ছে গোল্ডেন ডোমটা কাদের, ঠিক আছে? আয়রন ডোম কাদের এবং গোল্ডেন ডোমটা কাদের, আয়রন ডোম কাদের এবং গোল্ডেন ডোম কাদের, ঠিক আছে? আয়রন ডোম কাদের এবং গোল্ডেন ডোম কাদের। তো এখন তোমাদের অনেক কিছু পড়া ফেললাম ক্লাস শেষের দিকে। তো এখন তোমাদের আমি একটু প্রশ্ন দেব, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও, যে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো, একটু প্রশ্ন উত্তর দেই, তোমাদের মাথাটা একটু ফ্রেশ হোক। শেষে আর 10 মিনিটের মতো সর্বোচ্চ ক্লাস আছে। তো এই জায়গাটা ক্লাস শেষ না করে আমি তোমাদেরকে অবশ্যই মানে রিকোয়েস্ট বলো, অনুরোধ বলো বা কমেন্ট বলো, আদেশ বলো, কেউ ক্লাস শেষ না করে আজকে যাবে না, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। তো দেখো তোমরা হচ্ছে প্রশ্ন করো, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? প্রশ্ন তো মাথাটাও একটু ফ্রেশ হোক। শেষের দিকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেগুলো আমরা 5 মিনিট বা 2-3 মিনিট পরে পড়বো। তোমরা প্রশ্ন করো, ঠিক আছে? কারো যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি। তো দেখো প্রশ্ন করো, প্রশ্ন এখন এই মুহূর্তে কোনো প্রশ্ন নাই, আমরা প্রশ্নের উত্তর একটু পরে দিব। তো দেখো মার্কিন শুল্ক আরোপ, এই জায়গাটা দেখো ট্রাম্পের যে শুল্ক, যেটা মার্কিন শুল্ক আরোপ। তো ট্রাম্প কিন্তু পুরো দেশের উপরে, ট্রাম্প কিন্তু একজন বিজনেসম্যান, ওর কাজ হচ্ছে যদিও অন্যান্য দেশের ক্ষতি, কিন্তু ওর দেশের উপকার করা। সে বিজনেসম্যান, সে পুরো বিশ্বের সকল দেশের উপর শুল্ক আরোপ করে। তো এই যে সে শুল্ক আরোপ করে, সে শুল্ক আরোপ বাংলাদেশের উপর কত পার্সেন্ট করে, বাংলাদেশের উপর করে হচ্ছে 20%, আর আগে থেকে ছিল 20%, টোটাল হয় হচ্ছে 35%। অনেক কিছু পড়ার দরকার নেই। বাংলাদেশে হচ্ছে আরোপ করে হচ্ছে 20%, আর আগে সকল দেশের উপরে ছিল 15%। এটা হচ্ছে মিলে বাংলাদেশের উপর বর্তমান শুল্ক। যদি বলে কত পার্সেন্ট আরোপ করেন, অ্যান্সার হবে 20%, আর টোটাল শুল্ক কত পার্সেন্ট, অ্যান্সার হবে হচ্ছে 35%। তো ইউএসের বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করেন কত পার্সেন্ট, 20%, আর আগে ছিল হচ্ছে 15%। যদি বলা হয় টোটাল কত পার্সেন্ট, টোটাল এখন হচ্ছে অ্যান্সার হচ্ছে টোটাল 35%। তো দেখো এই যে শুল্ক আরোপগুলো করেন কি, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাট থেকে শূন্য ফিরিয়ে আনা, এগুলো জাস্ট রিডিং, এগুলো নিয়ে এত পেইন নেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট হচ্ছে রিডিং। তারপর দেখো হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক যে সম্মেলন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। তো দেখো জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, এটা তোমাকে পড়তে দেব। জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটাকে বলা হয় কপ। কি বলা হয়, কপ। এই যে কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, কি বলা হয়, কনফারেন্স অফ দ্য পার্টিস। এই যে কপ বা কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ বা কনফারেন্স অফ দ্য পার্টিস, এটা কে আয়োজন করে, কোন সংস্থা, অ্যান্সার হচ্ছে ইউএনএফসিসি। কপ আয়োজন করে কে, ইউএনএফসিসি। এর 2029তম হলো হচ্ছে 29তম হচ্ছে আজারবাইজান, 29তম 2024 সালেরটা 29তম আজারবাইজান বাকু,
আর 2025 সালেরটা হবে হচ্ছে 2025 সালে 30তম হবে। কততম? 30তম হবে হচ্ছে, বলো তো বিশ্বের সেরা দেশ কোনটা? বাংলাদেশের পরে বিশ্বের সেরা দেশ হচ্ছে ব্রাজিল। তাহলে কপ সম্মেলন পরিবেশ বিষয়ে পরের সম্মেলন কত হবে? 30তম সম্মেলন হবে হচ্ছে বেলেম ব্রাজিল। তো বেস্ট ব্রাজিল, বিবি বেস্ট ব্রাজিল, সেখান থেকে হবে হচ্ছে ব্লেম ব্রাজিল। তোমরা যারা ব্রাজিলের সাপোর্টার আছো তারা একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে পারো বা লাভ দিয়ে আমার সঙ্গে থাকতে পারো। বেস্ট কান্ট্রি ব্রাজিল, 2025 সালে 30তম কপ সম্মেলন কোথায় হবে? সেটা হচ্ছে বেস্ট কান্ট্রি বেলেম ব্রাজিল। কোথায়? বেলেম ব্রাজিল, বেলেম ব্রাজিল। তো দেখো কপ এটা হচ্ছে আয়োজন করে কে? কোন সংস্থা? ইউএনএফসিসি। ইউএনএফসিসি কপ আয়োজন করে হচ্ছে কারা? কপ আয়োজন করে হচ্ছে ইউএনএফসিসি বা কনফারেন্স অফ দ্য পার্টিস। তারপরে দেখো কপ, এটা তো কপ নিয়ে পড়লাম, বেলেম ব্রাজিল। তারপরে পরের জায়গাতে দেখো নিচে যে হচ্ছে G0, G0 অর্থাৎ G0 বলতে কি বোঝা জানো? G0 বলতে বোঝা হচ্ছে যে সকল দেশ তারা একেবারে হচ্ছে কার্বন নিঃসরণ করে না, জিরো কার্বন, G0 অর্থাৎ হচ্ছে যে সকল গ্রুপ অফ জিরো, যারা কোনো কার্বন নিঃসরণ করে না তাদেরকে বলা হয় G0। এই মানে ধরো কার্বন নিঃসরণ করা তো বন্ধ করা সম্ভব না, কার্বন প্রত্যেকটা দেশে কলকারখানা আছে, কার্বন কিভাবে নিঃসরণ বন্ধ করবে? তো ব্যাপারটা হচ্ছে কার্বন নিঃসরণ আসলে বন্ধ করে না, কার্বন নিঃসরণ করে এবং তাদের গাছ ওটা টেনে নেয়, মানে জিরো কার্বন, নেট কার্বন জিরো, যতটুকু বের করে ততটুকু টেনে নেয়। তো G0 চারটা দেশের সমন্বয়ে, তো এদের মধ্যে প্রধান হচ্ছে উদ্যোক্তা হচ্ছে ভুটান। G0 এটা হচ্ছে প্রধান উদ্যোক্তা হচ্ছে G0 প্রধান উদ্যোক্তা হচ্ছে ভুটান। তো দেখো অ্যামাজন কপ 30 বিশ্বের সেরা দেশ কোথায়? ব্রাজিল কপ 30 দেখতে পাচ্ছ। তো সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যান্য আলোচিত ইস্যু, তো এই জায়গায় সাম্প্রতিক সময় বিশ্বের অন্যান্য আলোচিত ইস্যু, এইটা মানে জাস্ট রিডিং, ঠিক আছে? যে পোপ লিও 14 নতুন পোপ, তারপর প্রস্তাবিত রাজধানী হচ্ছে মিশরের নতুন রাজধানী, 5 আইস কি, চাবাহার বন্দর কোথায়? চাবাহার বন্দর হচ্ছে ইরানে। কোথায়? চাবাহার বন্দর ইরানে। বাগরাম বিমান ঘাটে আফগানিস্তানে। এই যে আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নটা এবার অবশ্যই আসবে। বাগরাম বিমান ঘাটি কোথায়? আফগান। বাগরাম বিমান ঘাটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। বাগরাম, যেটা ইউএসএ, কাহিনীতে যাব না। বাগরাম বিমান ঘাটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। চাবাহার বন্দর কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। ইরান। চাবাহার বন্দর কোথায় অবস্থিত? ইরান। 5 আইস কি একটা গোয়েন্দা সংস্থা, কয়টা দেশের? 5 বলাই আছে 5টা দেশের। 5 আইস হচ্ছে একটা 5টা দেশের গোয়েন্দা সংস্থা। কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর হচ্ছে কানাডা। ভালো ভালো দেশের 5টা দেশের হচ্ছে ভালো দেশের যে হচ্ছে তো বাগরাম বিমান ঘাটি কোথায়? তোমরা কমেন্ট করে জানাও দেখি বাগরাম বিমান ঘাটি কোথায়। তো আমরা মানবিক গুণাবলী এবং আইকিউ, এটাও বই দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের প্রশ্নগুলো একটু উত্তর দেই। বাগরাম বিমান ঘাটে কোথায় তোমরা কমেন্ট করে জানাও। মানবিক গুণাবলীর বই দেওয়া হবে কিনা? হ্যাঁ, রিসেন্ট বইও দেওয়া হবে, মানবিক গুণাবলীর বইও দেওয়া হবে। তারপরে তো একজন প্রশ্ন করেছে যে ভাইয়া মানবিক গুণাবলীর ভিতরে তো আইকিউ পড়ে না, তাহলে ওই রিলেটেড কোশ্চেনগুলো কেন দেওয়া হচ্ছে? ভেরি গুড কোশ্চেন। তো দেখো মানবিক গুণাবলী এবং মানসিক দক্ষতা টার্মটা কিন্তু রিলেটেড। তো তোমার পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে আইকিউ প্রশ্ন দেখার থেকে আগে থেকে একটু প্র্যাকটিস করে যাওয়া ভালো না? তো এখন তো তোমার সময় কত ঘন্টা লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ বেশি লাগবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি এরকম হয় যে আইকিউ চলে আসছে, তুমি পারো না, তখন সেটা তো তোমার জন্য খুব প্যাথেটিক। লাইফের এত বড় একটা সিদ্ধান্ত, মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো এত বড় একটা ডিসিশন, আমি রিস্ক কেন নিব? তুমি বলো, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি রিস্ক কেন নিবা? মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো একটা বিশাল এরকম একটা লাইফের গুরুত্বপূর্ণ বিষয়, নো রিস্ক, ঠিক আছে? রিস্ক নেওয়া যাবে না। তো এই জন্য আমরা রিস্ক ফ্রি থাকার জন্য কতটুকু পড়িয়েছি, একেবারে বেসিক আইকিউ, যেগুলো তোমার না জানলেই নয় সেগুলো তোমাকে পড়ানো হয়েছে। ক্লাস ফলো করো, ইনশাল্লাহ আমাদের ক্লাসের ভিতর থেকে মানবিক গুণাবলী এবং আইকিউ আসবে। তো তারপরে হচ্ছে ভাইয়া শেষ টাইমে জিকে কীভাবে পড়বো? ভেরি গুড কোশ্চেন, শেষে বলবো। নেগেটিভ কমাবো কীভাবে? ঠিক আছে, অ্যান্সার করবো। জিকে এর ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো। মেডিকোর দাগানো লাইন কি যথেষ্ট হবে কিনা বলবো। তারপর ইন্টারন্যাশনাল থেকে কয়টা আসবে। তো ঠিক আছে, সবগুলো প্রশ্ন নিয়ে হচ্ছে ওই শেষ মুহূর্তে হচ্ছে। তো আমার সঙ্গে অনেকেই হচ্ছে ব্রাজিলকে নিয়ে
একাত্মতা প্রকাশ করেছে, তোমাদের অবশ্যই ধন্যবাদ। আর আর্জেন্টিনান যারা, তাদের কমেন্ট আমি দেখবো না, ঠিক আছে। তো আসো, তো বাগরাম বিমান ঘাঁটি অ্যান্সার সঠিক হয়েছে, সেটা হচ্ছে আফগানিস্তান। তো 23তম বিশ্বকাপ ফুটবল কারা পাবে? ব্রাজিল, তাই না? তো এই যে 23তম বিশ্বকাপ ফুটবল কোথায় অবস্থিত, কোথায় অনুষ্ঠিত হবে? খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো 23তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। তোমরা যাতে না ভুলে যাও, তোমাদেরকে ছবি এঁকে দেখাই, ঠিক আছে? তোমাদেরকে ছবি ওই 3টা জায়গা, নর্থ আমেরিকার ম্যাপ এঁকে দেখালাম। নর্থ আমেরিকা কোথায়? নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে? উপরে হচ্ছে কানাডা, তারপর হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে মেক্সিকো। এই যে 3টা দেশ মিলে হচ্ছে আমাদের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। কতগুলো দেশ মিলে? এটা হচ্ছে 48টা দেশ। কতগুলো দেশ মিলে? এটা হচ্ছে 48টা দেশ মিলে বিশ্বকাপ, 23তম বিশ্বকাপ ফুটবল এটা অনুষ্ঠিত হবে। কতগুলো দেশ মিলে? এটা হচ্ছে 48টা দেশ মিলে। তারপর দেখো মাস্কট তিনটি মাস্কট, একটা নাম হচ্ছে ক্লাস, একটা নাম হচ্ছে মেপল, আর একটা নাম হচ্ছে দেখো এই যে জায়ু, ঠিক আছে? ক্লাস, মেপল আর হচ্ছে জায়ু। আর নক আউট শুরু হবে 32টা দেশ নিয়ে। এই স্লাইডটা একবার রিডিং করবো, ইম্পর্টেন্ট আসতে পারে। তো দেখো এই যে এর সঙ্গে আমাদের খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস, তোমাদেরকে অতিরিক্ত কোনো কথা বলিনি, খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস শেষ হলো। তো ক্লাস শেষ করার আগে এই যে মাস্কটকে সামনে রেখে আমরা শেষ মুহূর্তে কিভাবে পড়বো বা জিকে কিভাবে পড়বো সেটার একটা তোমাকে স্যাম্পল আমি তোমাকে দিয়ে দিই, তোমাদের সবার বহুল আকাঙ্ক্ষিত কোশ্চেন। তো ধরো তোমরা জিকে শেষ মুহূর্তে তোমাদেরকে কি কি দেওয়া হবে? একটা বই দেওয়া হবে যেটার নাম হচ্ছে কুইক রিভিশন। এটা তোমরা খুব সহজ, এটা তোমরা প্রথমে পড়ে ফেলবা। কুইক রিভিশন যদি এটা পড়তে নাও চাও, কুইক রিভিশন পড়বা। যদি এটা নাও চাও, তো পড়তে নাও চাও, তাহলে তোমাদের কি কি পার্ট? একটা হচ্ছে মানবিক গুণাবলী, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। মানবিক দিয়ে শুরু করি। মানবিক গুণাবলী ক্লাস ইজ এনাফ। মানবিক গুণাবলীর একটা বই দেওয়া হবে, এখানেও কি মানবিক গুণাবলী বই পাবা, বই দেওয়া হবে। মানবিক গুণাবলী ক্লাস ইজ এনাফ। মানবিক গুণাবলী সম্পর্কে কি দেওয়া হবে? বই দেওয়া হবে। তো মানবিক গুণাবলী নিয়ে সলভ। মানবিক গুণাবলী ক্যাচাল আমাদের আর ক্যাচাল নাই। তো তারপরে আসা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ইন্টারন্যাশনালে কি কি পড়বা? আজকের ক্লাসে যা আছে ইন্টারন্যাশনালের জন্য তো এটুকু পড়া ফরজ, ঠিক আছে? আজকের ক্লাসে যা আছে এর সঙ্গে পড়বা কি? এর সঙ্গে পড়বা কুইক রিভিশন প্লাস। যদি কুইক রিভিশন পড়তে নাও চাও, কুইক রিভিশনের ইম্পর্টেন্ট টপিকগুলো ক্লাসে আজকে বলেছি। কুইক রিভিশন যদি নাও পড়তে চাও, তোমার হচ্ছে বিসিএস কোশ্চেন সলভ অবশ্যই। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তারপর হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অবশ্যই। সঙ্গে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। এই 5টা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন উইল বি পরীক্ষার আগে তো তোমাকে অনেক কিছু পড়তে বলবো না, পরীক্ষার আগে এটুকু উইল বি এনাফ। কুইক রিভিশন, বিসিএস, মেডিকেল, ডেন্টাল, ডিইউ, কুয়েট অর্থাৎ কোশ্চেন সলভ প্লাস হচ্ছে ক্লাসগুলো যদি দেখতে পারো খুবই ভালো হয়। আন্তর্জাতিক ইজ মোর দ্যান এনাফ, আন্তর্জাতিক। তো তারপরে ইন্টারন্যাশনাল, বাংলাদেশের জন্য কি কি পড়বা? তো বাংলাদেশটা কিন্তু একটু ব্রড, বাংলাদেশ জিকে আসলে বাংলাদেশ ওই রকম শর্ট হেডিংয়ে বাংলাদেশকে নিয়ে আসা একটু কঠিন। তো বাংলাদেশের জন্য কি? বাংলাদেশের জন্য তোমরা তো জানোই, বাংলাদেশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি? জুলাই। যেখানে জুলাই নিয়ে যাহা পাবা তাহাই পড়িয়া ফেলিবে। জুলাই ইজ ফর জুলাই। তো জুলাইয়ের পরে আমাদের ক্লাস, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, শর্ট কিন্তু প্রিসাইজ, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসগুলো করবা, লাস্ট যে 3-4টা ক্লাস বললাম। তো ক্লাসের সঙ্গে তুমি পড়বা যে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, 47-এর দেশভাগ, 54-র যুক্তফ্রন্ট। 52, 71, 69, 47, 54। তো এটুকু অংশ তুমি পড়লা, ঠিক আছে? এটুকু অংশ পড়লা প্লাস হচ্ছে এই যে কোশ্চেন মেডিকেল, বিসিএস প্লাস বিসিএস ও মেডিকেল কোশ্চেন সলভ। মেডিকেল যেগুলো আছে, মেডিকেল ইউনিক কোশ্চেন সলভ প্লাস এগুলো হচ্ছে সবগুলো কি করব? এগুলো হচ্ছে আমার কোশ্চেন সলভ। এইটা হচ্ছে সাধারণ জ্ঞানের একটা প্রোফর্মা। এখানে তো মোস্ট সাধারণ জ্ঞান ক্লাসে এ যাবৎকালে যা যা পড়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ক্লাসটা। অবশ্যই সব কিছু ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবো।
তো দেখো আমাদের এটা পড়া হলো, কুইক রিভিশন পড়া হলো, সঙ্গে আমরা কি কি পড়বো, অন্যান্য সাবজেক্টের জন্য শেষ মুহূর্তে কি পড়বো। একজন প্রশ্ন করেছে ভাইয়া দাগানো লাইন এনাফ কিনা। তো দেখো তুমি নিজের সময়কে চিন্তা করো তো, এখন কি দাগানো লাইনের বাইরে তোমার পড়ার সময় আছে? তুমি নিজেকে বলো তো, এটা দাগানো লাইন এনাফ না? দাগানো লাইন, তাহলে এখানে আমরা পড়বো কিভাবে? তো দাগানো লাইন, তো এখানে আমাদের তো এখানে আমরা কি পড়বো, দাগানো লাইন প্লাস দাগানো লাইন, মেডিকো দাগানো লাইন, যেটা মেডিকো দাগানো লাইন, মেডিকো দাগানো লাইন প্লাস প্লাসটা খুব ভালো করে মনোযোগ দাও, প্লাস তো তুমি যেখানে মডেল টেস্ট দিচ্ছ, মডেল টেস্টগুলোতে যেখানে তোমার ভুল হচ্ছে, ঠিক আছে, যে জায়গাগুলো ভুল হচ্ছে, মডেল টেস্টের ভুল হওয়া জায়গা, মডেল টেস্টের ভুল কারেকশন, মডেল টেস্টের ভুল কারেকশন, অর্থাৎ যে তুমি যেখানে অনেকে অনেক জায়গায় কোনটি পরীক্ষা দাও, অন্য কোচিংয়ে পরীক্ষা দাও, নিজে বাসায় বসে পরীক্ষা দাও, যেখানে যে মডেল টেস্টটি দিবা সেখানে মডেল টেস্টের ভুল কারেকশন, মেডিকো দাগানো লাইন অ্যান্ড এমসিকিউ, অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে এমসিকিউ, এমসিকিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে এমসিকিউ, এটা তোমাকে অবশ্যই পড়ে ফেলতে হবে। তো তাহলে দাগানো লাইনগুলোর পড়া হলাম, শেষ মুহূর্তে রিভিশন কিভাবে দেবো, তো রুটিন করে দেওয়া হবে, মেডিকো থেকেও একটা রুটিন দেওয়া হবে মডেল টেস্টের সময়, তো মেডিকোর রুটিনটাও ফলো করতে পারো, অথবা তোমরা নিজেরা একটা রুটিন তৈরি করে সেই রুটিন ওয়াইজও রিভিশন দিতে পারো। তো বেশি মডেল টেস্ট দিতে হবে, মডেল টেস্ট বাসায় বসে মডেল টেস্ট, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন, মেড অ্যাডমিশন, মডেল টেস্ট বাসায় বসে যত বেশি পারো হাফ টাইমের টেস্ট দেওয়ার সলভ করবা মডেল টেস্ট, ঠিক আছে, হাফ টাইমে দেওয়ার চেষ্টা করবো। হাফ টাইমে দেওয়ার কারণ কি, যাতে তুমি ভাবার ওই চিন্তা করে ভেবে অ্যান্সার দেওয়ার টাইম না পাও। একটা কোশ্চেন দেখেই যদি তোমার উত্তর মনে না আসে, তার মানে তুমি ধরে নিতে হবে ওইটা তুমি পারো না, এবং ওইটা তুমি এই যে মডেল টেস্টের ভুল কারেকশনের মধ্যে সলভ করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো যেগুলো প্রশ্ন অলরেডি কথা বলেছি সেগুলোর অ্যান্সার আমি আর দিব না। লাস্ট 20 দিনে প্রিপারেশন কেমন হওয়া উচিত ভাইয়া, রিভাইসটা কিভাবে দিলে সব মিলে? তো লাস্ট 20 দিনে তোমার রিভিশনের একটাই মন্ত্র, পড়া পড়া এবং পড়া, নাথিং এলস। রুটিন করবা, সেই রুটিন অনুসারে দাগানো লাইন আর এমসিকিউ সলভ আর মডেল টেস্ট সলভ, নাথিং এলস, ঠিক আছে। তারপরে হচ্ছে মডেল টেস্ট, তো এটা আসলে 20 দিনের মধ্যে বিভিন্ন জনের স্ট্র্যাটেজি বিভিন্ন রকম। তো বিসিএস এর লাস্ট কত ইয়ার পড়তে হবে, ঠিক আছে, বিসিএস এর লাস্ট কত ইয়ার পড়তে হবে। তো তুমি নতুন করে এখন বিসিএস লাস্ট সলভ করবে না, তুমি তোমার ডেইলি এক্সামের সময় যত ইয়ার পড়েছো এগুলো ওই পর্যন্তই রিভিশন দিবা, ঠিক আছে। তো বলেছো ভাইয়া মডেল টেস্ট তো চলে, হ্যাঁ মডেল টেস্টে সলভ করবা, অ্যান্সার কারেকশন করবা। একজন প্রশ্ন করেছে যে মেডিকোর কোশ্চেনে আমি নাম্বার অনেক কম পাই, তো তোমাদের সবার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের XYZ কোচিংয়ে পরীক্ষা দিলে হঠাৎ করে তোমাদের নাম্বার অনেক বেশি আসে, মেডিকোর পরীক্ষা দিলে তোমার নাম্বার কম আসে। অনেক স্টুডেন্ট তো দেখি ভয়ে মেডিকোতে পরীক্ষা দিচ্ছে না এখন, তো যদি এভাবে বলা উচিত না আমার। তো আসলে ব্যাপারটা কি তোমাকে বলি, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা থেকে যে 15 মিনিট এক্সট্রা দেওয়া হলো, তো এই 15 মিনিট তোমার কি মনে হয় না যে যখন 15টা মিনিট এক্সট্রা দেওয়া হলো নিশ্চয়ই প্রশ্ন কঠিন করতে পারে? তোমার কি এটা মনে হয় না? তো পরীক্ষার হলে যে টেনশনে থাকার থেকে আমরা আগে থেকেই কিছু প্রশ্ন কঠিন রাখি, যাতে এই যে 15 মিনিট এক্সট্রা, যাতে তোমার একটু ভয় হয়, তাই না, তোমার একটু ভয় হয়। তো 15 মিনিট যে এক্সট্রা, তো আমরা ধারণা করছি যে হচ্ছে সহজ আসলে খুবই ভালো, সহজ আসলে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, যদি সহজ আসে। যদি প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু গেইনার হবে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্টরা, কারণ ওরা আগে থেকে একটু কঠিন প্রশ্নে পরীক্ষা দিয়ে ওরা অভ্যস্ত, ঠিক আছে। এই কোশ্চেনটা কঠিন করার একটাই কারণ, 15টা মিনিট যে তোমাদের এক্সট্রা দিল, 25% সময় কিন্তু অনেক সময় এক্সট্রা দেওয়া হলো। তো আমরা ধারণা করছি যে হয়তো কোশ্চেনটা একটু কঠিন হতে পারে, এই জন্য তোমাদেরকে মোরালি প্রিপেয়ার্ড করার জন্য কঠিন কোশ্চেন, ঠিক আছে, নাথিং এলস, ওকে। তো দেখো কোশ্চেন হার্ডই লাগে ভাইয়া, কোশ্চেন একটু হার্ডই ছিল। এখন হচ্ছে বেশি বই সলভ করবো নাকি কোশ্চেন রিভিশন দেবো? দুইটাই করতে হবে, কোশ্চেনও দিতে হবে রিভিশনও দিতে হবে, দুইটাই এট আ টাইম, দুইটাই করতে হবে, কষ্ট করতে হবে, ঠিক আছে। তো কষ্ট করতে হবে, এর সঙ্গে তোমাদের সঙ্গে আই এম এক্সট্রিমলি সরি, এর সঙ্গে তোমাদের আজকে তোমাদের সঙ্গে শেষ ক্লাস, তোমাদের সঙ্গে
খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, তোমাদের সঙ্গে শেষবারের মতো দেখা। তোমাদের জন্য অবশ্যই অনেক দোয়া থাকলো, তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমাদের জন্য গ্র্যান্ড সেলিব্রেশনে একটাই আশা, যাতে মিষ্টি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে পারে। ঠিক আছে, মিষ্টি নিয়ে তোমাদের গ্র্যান্ড সেলিব্রেশন কিন্তু অনেক মজা হয়। ঠিক আছে, অনেকে ওই যে অনেকে পারফর্ম করে, অনেকে নাটক, অনেকে নৃত্য, ডান্স, তারপর অনেকে গান গায়, তো খুব মেমোরেবল একটা সময় যায়। তো তোমাদের সবাইকে ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনে দেখবো। তো সেই আশা রেখে, মিষ্টি খাওয়ার লোভ করে তোমাদের সবার সঙ্গে শেষবারের মতো তোমাদের সামনে আমি ডক্টর সাবিত ইবনে মুয়াজ। দেখা হবে বিজয়। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করলে আল্লাহ সফলতা আনবেই। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবাইকে আল্লাহ হাফিজ।